আমরা বলছিলাম যে কৃষি জিমোলজি এমসিকিউ বইটা আছে, এই বইটা শুধু পড়লেই যে আপনি 30-35 মার্ক পাবেন তা কিন্তু নয়। এটার বাহিরে কিছু কিছু অংশ আসছে যেটা আপনাদেরকে পড়তে হবে। সেটার লক্ষ্যে 30-35 মার্ক নিশ্চিত করতে আমাদের যে যাত্রা, সেই যাত্রার আজকে প্রথম দিন। আমরা কিছু প্রশ্ন নিয়ে আপনাদের সামনে এসেছি, যেটা থেকে কৃষি এমসিকিউয়ে আশা করি ইনশাল্লাহ কমন পেতে পারেন। এমন কিছু প্রশ্ন নিয়ে আজকে আলোচনা হবে। আমরা ক্লাসটি মুখে মুখে করাবো, হোয়াইট বোর্ডে না। সুতরাং যারা আমাদের ক্লাসটি করবেন অবশ্যই একটু খাতা কলম নিয়ে বসবেন। টুকিটাকি প্রশ্ন যেটা আপনার মনে হবে যে এটা একটু লিখে নেওয়া উত্তম, সেটা লিখে নেবেন। খুব দ্রুতই আপনারা আমাদের সাথে যুক্ত হবে এবং যারা আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন তাদের প্রতি আমাদের একটি অনুরোধ থাকবে যে এই ফেসবুক লাইভটি একটু আপনারা শেয়ার করে দিন, যাতে করে যারা আমাদের সাথে যুক্ত হতে চায় কিংবা নোটিফিকেশন পায় না, তারা যাতে সহজেই আমাদের সাথে অ্যাড হতে পারে, সেটা লিখে নেবেন, অ্যাড হতে পারে, সেই কাজটা একটু সহজ করে দেবেন, সেটা লিখে নেবেন। এই জন্য বলতেছি যে সবাই একটু লাইভটি শেয়ার করে দিবেন। আশা করি আজকে যেই অংশটুকু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এতে করে এখান থেকে 2-1 মার্ক কমন পাবেন ইনশাল্লাহ। আমরা একটু কষ্ট করে লাইভটি শেয়ার করে দিই এবং আমাকে শোনা যাচ্ছে কিনা এই বিষয়টি একটু আপনারা ক্লিয়ার করবেন। আমাকে শোনা যাচ্ছে কিনা এই বিষয়টি একটু ক্লিয়ার করবেন এবং আমি বলছি যে আমাদের ক্লাসটি যারা করবেন তারা একটু খাতা কলম একটু সাথে নেবেন। আমি জানি আপনারা এই প্রশ্নগুলোর সাথে সবসময় পরিচিত, কিন্তু তারপরে একটু আলোচনায় নিয়ে আসলে আপনাদের জন্য ভালো হবে, কিছুটা ভয় ভীতি কমিয়ে যাবে ইনশাল্লাহ। জি, আমাকে শোনা যাচ্ছে কিনা একটু ক্লিয়ার করেন তো। শফিকুল ইসলাম ভাই লিখেছেন যে স্পষ্ট শোনা যাচ্ছে, তার মানে আমি আমার কাজটা শুরু করতে পারি। আমি আবারও বলছি, যারা আমাদের সাথে যুক্ত আছেন কিংবা পরবর্তী সময়ে যুক্ত হবেন, সকলেই একটু খাতা কলম নিয়ে বসবেন। প্রথমেই বলি, সবচাইতে গুরুত্বপূর্ণ কয়েকটি টপিকস নিয়ে আমরা কথা বলবো। তার ভিতরে যদি আমরা বলি, আমরা জানি উদ্ভিদের কিছু গোত্র আছে। এই গোত্রের কোন উদ্ভিদ, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এক্সামে আসার মতন একটা টপিকস। এরপর পড়ব আমরা বীজ কাকে বলে, কত প্রকার এবং অঙ্কুরোদ্গম ক্ষমতা বা অঙ্কুরোদ্গম কত প্রকার এবং উদাহরণ। তারপর যে বিষয়টি পড়ব আমরা জানি উদ্ভিদের বিভিন্ন মূল আছে, এই মূলগুলো বিভিন্ন নামে সুপরিচিত, সেই বিষয়টা একটু দেখানোর চেষ্টা করব। এছাড়াও আমরা যে অংশটা দেখব সেটা হচ্ছে জীববিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ হাইলাইটস টপিকস, যেখান থেকে বিগত সময়ে প্রশ্ন হয়েছে এবং আগামীতে প্রশ্ন হতে পারে। এরপর আজকে যেই টপিকসটা দেখব সেটা আমরা দেখব ফল চাষ। আমরা জানি ফল চাষ এটা একটা আমাদের সাবজেক্ট। এই সাবজেক্ট থেকে কিছু আমরা ফলের উদাহরণ দেখব, যেই ফল কোন উদ্ভিদের, কোনটার প্রকারভেদ কী, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। এছাড়াও আমরা আরেকটু দেখানোর চেষ্টা করব যে মাঠ ফসল থেকে কিছু ভ্যারাইটি যেগুলো পরীক্ষার এক্সামে আসতে পারে। এতক্ষণ আমি আর আসলে কথা বাড়াবো না। আমি যেটা বলছিলাম যে আপনারা একটু খাতা কলম, এমডি আব্দুল আহাদ আরফিন ভাই, ফলে আমি কি খাতা কলম নিয়ে বসবো। আপনার যদি প্রয়োজন হয় তাহলে বসবেন, আর যদি মনে হয় প্রয়োজন নেই তাহলে অযথা বসার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমি কি বললাম যে আমরা জীববিজ্ঞান নিয়ে কথা বলবো। প্রথমে এই জায়গাতে কয়েকটা টপিকস আছে, এই কথাগুলো শুনলেও আপনারা এমসিকিউ কারেক্ট করতে পারবেন, সুতরাং টেনশন নেওয়ার কিছু নেই।
ইয়ার আজিজুল ইসলাম লিখেছেন, বর্তমান কোনো কোচিংয়ে কৃষি বিষয়ে যত সব আছে সব জবের প্রিপারেশন নেওয়া যায়। বুঝতে পারিনি আপনার কথাটি। দ্রুত সবাই একটু আমাদের সাথে যুক্ত হন, এবং যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে অনুরোধ করব আমাদের লাইভ ক্লাসটি একটু শেয়ার করে দিবেন, যাতে সবাই আমাদের সাথে যুক্ত হতে পারে। আমরা আর কথা বাড়াবো না। আমরা জানি একটা জীবের বংশগতির জন্য কিছু বৈশিষ্ট্য প্রয়োজন হয়। জীবের বংশগতির জন্য একটা বৈশিষ্ট্যের প্রয়োজন হয়, এবং তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যটি সেটি হচ্ছে ক্রোমোজোম। জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে ক্রোমোজোম। যদি আপনার প্রশ্ন আসে যে জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে কোনটি, তাহলে আপনাকে অ্যান্সার করতে হবে ক্রোমোজোম। এটা খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এবং আমরা জানি যে উদ্ভিদের কোষ থেকে বাষ্প আকারে যে পানি বের হয়ে যায়, উদ্ভিদের কোষ থেকে বাষ্প আকারে যে পানি বের হয়ে যায়, এই প্রক্রিয়াটিকে আমরা প্রস্বেদন বলি। ক্লিয়ার? যে উদ্ভিদের কোষ থেকে বাষ্প আকারে পানি বের হওয়ার প্রক্রিয়াটাকে আমরা প্রস্বেদন বলে থাকি। এবং এই পৃথিবীতে যে সকল উদ্ভিদ রয়েছে, এই উদ্ভিদগুলোর মধ্য থেকে যে সকল উদ্ভিদের কখনোই ফুল হয় না, পৃথিবীতে যে সকল উদ্ভিদ রয়েছে এই উদ্ভিদগুলোর কখনোই ফুল হয় না, তাদেরকে আমরা সাধারণত অপুষ্পক উদ্ভিদ বলে থাকি। যদি প্রশ্নে আসে যে সকল উদ্ভিদের কখনো ফুল হয় না তাদেরকে কি বলা হয়, তখন আপনাকে অ্যান্সার করতে হবে অপুষ্পক উদ্ভিদ। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে গ্রিন হাউস ইফেক্টটা কী, এই প্রশ্নটা বিভিন্ন সময়ে এসেছিল এবং আগামীতে আসবে ইনশাল্লাহ। গ্রিন হাউস ইফেক্টটা কী? যে আমরা জানি যে তাপ আটকে পড়ে পৃথিবীর সার্বিক তাপমাত্রা যে বৃদ্ধি করে, তাপ আটকে রেখে পৃথিবীর যে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি করে, এটি হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট। গ্রিন হাউস ইফেক্টটা কি? পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করে। কিভাবে? একটা সবুজ ঘরে, কাঁচ নির্মিত ঘরে তাপ ভেতরে ঢোকে এবং সেই তাপ আর বের হতে পারে না। এই বের না হওয়ার কারণে ওই স্থানের তাপমাত্রাটা বৃদ্ধি করে থাকে। এটি হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট। এবং আপনারা জানেন যে রেশম আপনারা চেনেন। এটা আমরা প্রশ্নটি হচ্ছে যে কোন উদ্ভিদের পাতা রেশম পোকার খাবার হিসেবে ব্যবহার করা হয়? কোন উদ্ভিদের পাতা রেশম পোকার খাবার হিসেবে ব্যবহার করা হয়? এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হচ্ছে তুঁত গাছের পাতা। প্রশ্নটি বিগত সময়ে আসছিল, আশা করি সামনে যে কোনো সময় আসতে পারে। এই প্রশ্নগুলোর ভিতরে আপনার কাছে যেটা আনকমন মনে হবে সেইটা আপনি একটু লিখে নেবেন, ঠিক আছে? তাহলে কি বললাম? যে কোন উদ্ভিদের পাতা রেশম পোকার খাদ্য হিসেবে ব্যবহার করা হয়, সেইটা হচ্ছে তুঁত গাছের পাতা। আমাদের কিন্তু পরীক্ষা চলমান আছে, আপনারা কিন্তু পরীক্ষাটাও দিতে পারেন। এবার আমরা দেখব যে বীজপত্রের সংখ্যার উপর ভিত্তি করে, বীজ কাকে বলে? নিষিক্ত, পরিপক্ক, ডিম্বককে বীজ বলে। এবং বীজপত্রের সংখ্যার উপর ভিত্তি করে বীজকে সাধারণত দুই ভাগে বিভক্ত করা হয়। একটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ আর একটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে একবীজপত্রী উদ্ভিদের উদাহরণটা কি? প্রশ্নে কিন্তু এইটা আসতে পারে, এবং আসতে পারে যে দ্বিবীজপত্রী উদ্ভিদের উদাহরণগুলো কি। আমরা জানি যে ধান, গম, ভুট্টা যেগুলো রয়েছে এগুলো হচ্ছে একবীজপত্রী, এবং আম, জাম, কাঁঠাল যেগুলো রয়েছে এগুলো হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের উদাহরণ। এই একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের একটা খুব সুন্দর পার্থক্য রয়েছে। দেখুন যে একবীজপত্রী উদ্ভিদ যেগুলো, যেমন আপনি ধানের কথা যদি চিন্তা করেন, ধান গাছের মূলটা কিন্তু গুচ্ছমূল। তার মানে একবীজপত্রী উদ্ভিদের মূল হবে গুচ্ছমূল এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলটা হবে প্রধান মূল। আপনি আম, জাম, কাঁঠালের মূলের দিকে তাকান, এদের মূল অর্থাৎ শিকড়গুলো, বিস্তীর্ণ যে শিকড়গুলো, এগুলো দেখেন যে প্রধান মূল হিসেবে বিবেচিত। তারপর আপনি যদি পাতার শিরাবিন্যাসটার দিকে তাকান, একবীজপত্রী উদ্ভিদের পাতার শিরাবিন্যাসটা হবে সমান্তরাল, আর দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতার শিরাবিন্যাসটা হবে জালিকা শিরাবিন্যাস। একবীজপত্রী উদ্ভিদের শাখাটা হবে অশাখান্বিত, মানে কোনো শাখা থাকবে না,
কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদের শাখা হবে শাখান্বিত, বিভিন্ন শাখা প্রশাখা থাকবে। আপনি আম জাম গাছের দিকে তাকান, এদের শাখা প্রশাখা আছে, কিন্তু আপনি যদি ধানের গাছের দিকে তাকান এদের কোনো শাখা প্রশাখা নেই। এটা হচ্ছে মানে যেটাকে বলে অশাখান্বিত। উদাহরণ হিসেবে আমি আগেই বলেছি যে একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ হচ্ছে ধান, গম, কলা, ইক্ষু ইত্যাদি। দ্বিবীজপত্রী উদ্ভিদের উদাহরণ আম, কাঁঠাল, লিচু। অর্থাৎ যেই বড় বড় বৃক্ষগুলো রয়েছে যেগুলোর দিকে তাকালেই আমরা বুঝতে পারি শাখা প্রশাখা রয়েছে, তারপরে হচ্ছে এদের হচ্ছে মূলটা হচ্ছে প্রধান মূল, এগুলো হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের উদাহরণ। আমরা জানি যে ব্যাঙের ছাতা, যেটাকে মিউকর নামে পরিচিত, এই ব্যাঙের ছাতাটা আসলে একটি হচ্ছে মৃতজীবী উদ্ভিদ। ব্যাঙের ছাতাটা কি? মিউকর হচ্ছে মৃতজীবী একটি হচ্ছে ছত্রাক। আপনি একটা বিষয় মাথায় রাখবেন, যে সকল উদ্ভিদ জৈবিক পদার্থ, গলিত জৈবিক পদার্থ বা পচা জৈবিক পদার্থ সমৃদ্ধ মাটিতে খাদ্য শোষণ করে বেঁচে থাকে, বা এইরকম গলিত জৈব পদার্থ মাটিতে হয়ে থাকে, এগুলোই হচ্ছে কি মিউকর বা মৃতজীবী ছত্রাক। এই মৃতজীবী ছত্রাকের উদাহরণটাই হচ্ছে ব্যাঙের ছাতা। এই প্রশ্নটি আসার মতো একটি প্রশ্ন। এবং আমরা যে বললাম যে বিভিন্ন গোত্র রয়েছে, কোন গোত্রের কোন উদ্ভিদ, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যদি আপনাকে বলি যে একবীজপত্রী উদ্ভিদের 2টা গোত্রের নাম বলেন, সেটা কি বলতে পারবেন? একবীজপত্রী উদ্ভিদের 2টা গোত্রের নাম বলুন। এটা প্রশ্ন আমি আপনাদেরকে কাছে রাখলাম, দেখে আপনারা একটু কমেন্ট করুন। এবং এই দেশে বাংলাদেশে শীতকালীন যত সবজি রয়েছে, এই সবজির 90% সবজি হচ্ছে ক্রুসিফেরি গোত্রের উদ্ভিদ। 90% শীতকালীন যত সবজি রয়েছে এদের 90% উদ্ভিদগুলো হচ্ছে ক্রুসিফেরি গোত্রের উদ্ভিদ। এক্সেপশনাল ইতিহাপু সম্ভবত তিনি লিখেছেন যে গ্রামিনী এবং হচ্ছে মোরাছি, লিলিয়েছি। মাশরুম হচ্ছে প্রশ্ন করেছেন জোটন ভাইয়া, মাশরুম একটি হচ্ছে ছত্রাক। মাশরুম যদি আমরা কাকে বলি, সেটা যদি বলি, এটা উদ্ভিদের একটি ফলন্ত অঙ্গ যা উদ্ভিদের পুষ্টি উপাদান হিসেবে কাজ করে, এবং এতে হচ্ছে 10 থেকে 28% পর্যন্ত শ্বাসের পরিমাণ, যা ডায়াবেটিস রোগীদের জন্য সবচাইতে উপকারী একটি উদ্ভিদ হচ্ছে মাশরুম। গ্রামিনী এবং হচ্ছে পোয়েসি পরিবারের উদ্ভিদ হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ। এবং এই গ্রামিনী পরিবারের উদ্ভিদগুলো পৃথিবীতে যত দানা শস্য জাতীয় ফসল রয়েছে, পৃথিবীতে যত দানা জাতীয় শস্য রয়েছে সবগুলো উদ্ভিদ হচ্ছে গ্রামিনী পরিবারের উদ্ভিদ। তাহলে যদি এখন আসে যে নিচের কোনটি গ্রামিনী পরিবারের উদ্ভিদ, তাহলে কি বুঝতে কি সমস্যা হবে? যত দানা জাতীয় শস্য রয়েছে, সেটা হতে পারে ডাল, সেটা হতে পারে ধান, সেটা হতে পারে গম, ভুট্টা, সরিষা, জব, বার্লি। আর সরিষা কিন্তু হচ্ছে ক্রুসিফেরি গোত্রের একটি উদ্ভিদ। মানে জব, বার্লি যে দানা জাতীয় ফসল, এইগুলো হচ্ছে গ্রামিনী পরিবারের একটি উদাহরণ। আচ্ছা, আরেকটি প্রশ্ন হচ্ছে শর্করা বা চিনি উৎপাদনকারী উদ্ভিদ কোনগুলো? শর্করা অথবা চিনি উৎপাদনকারী উদ্ভিদ রয়েছে হচ্ছে বাংলাদেশে 4টি। একটা হচ্ছে আখ, বিট, খেজুর এবং তাল। এই 4টি ফসল হচ্ছে শর্করা বা চিনি উৎপাদনকারী ফসল হিসেবে বিবেচিত। অনেক সময় প্রশ্নে আসে যে নিচের কোনটি পানি জাতীয় ফসল, নিচের কোনটি নিশা জাতীয় ফসল, নিচের কোনটি ডাল জাতীয় ফসল, নিচের কোনটি আপনার হচ্ছে দানাদার জাতীয় ফসল, নিচের কোনটি গ্রামিনী পরিবারের উদ্ভিদ। এইগুলো দেখুন যে ডাল জাতীয় ফসল কোনগুলো, যেইগুলো আপনার হচ্ছে লিগুমিনেসি পরিবারের উদ্ভিদ, সেটা এইগুলো হচ্ছে ডাল জাতীয় ফসল। এবং এই লিগুমিনেসি পরিবারের উদ্ভিদের একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এদের শিকড়ে হচ্ছে নডিউল থাকে, যা হচ্ছে বাতাসের নাইট্রোজেন আবদ্ধ করে এরা হচ্ছে মাটিতে যোগ করে। এর একটা বিশেষ বৈশিষ্ট্য, এবং এই প্রশ্নটিও কিন্তু বিভিন্ন সময়ে আসে থাকে। ঠিক আছে, যে নাইট্রোজেন লিগুমিনেসি পরিবারের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এরা বাতাসের মাধ্যমে নাইট্রোজেনকে আবদ্ধ করে এরা মাটিতে সংযুক্ত করে। এবং লিগুমিনেসি পরিবারের যত উদ্ভিদ রয়েছে এগুলো হচ্ছে ডাল জাতীয় ফসল। পানি জাতীয় ফসল কোনগুলো? যেমন চা, কফি, এগুলো হচ্ছে পানি জাতীয় ফসল। নিশা জাতীয় ফসল কোনগুলো? তামাক,
এটা হচ্ছে নেশা জাতীয় ফসল। এখন যদি আসে যে নিচের কোনটি কীটনাশক উৎপাদনকারী উদ্ভিদ বা নিচের কোনটি কীটনাশক জাতীয়, যেমন তামাকের পাতা, এই পাতা ভিজিয়ে যদি আপনি সারা রাত ভিজিয়ে পরের দিনে যদি স্প্রে করেন তাহলে আপনি পোকা দমন করতে পারবেন। এটা কিন্তু একটা কীটনাশক উৎপাদনকারী উদ্ভিদ হিসেবেও বিবেচিত। তো এই যে বললাম যে কোনটি কোন জাতীয় ফসল, এটিও কিন্তু এক্সামে আসতে পারে। আপনারা চাইলে লিখিত বইয়ের মাঠ ফসল যে সাবজেক্টটা রয়েছে, জি মওলা প্রকাশনের লিখিত বই, এইটার একটা আছে যে ব্যবহারের উপর ভিত্তি করে দানা জাতীয় ফসলের প্রকারভেদ, ওই উদাহরণ কয়টা পড়ে নিতে পারেন। আচ্ছা, এবারে আমরা দেখব যে ক্রুসিফেরি গোত্রের উদ্ভিদগুলো হচ্ছে ভোজ্য তেল উৎপাদন করে, যেমন হচ্ছে সরিষা বললাম না। এবং এই ক্রুসিফেরি গোত্রের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এরা হচ্ছে উগ্র গন্ধযুক্ত বিশিষ্ট রস বিশিষ্ট উদ্ভিদ। যেমন আপনি সরিষার গাছের দিকে একটু তাকান, দেখবেন যে এগুলো হচ্ছে একটু ঝাঁঝালো গন্ধ বিশিষ্ট না। এই ঝাঁঝালো গন্ধ বিশিষ্ট উদ্ভিদগুলো হচ্ছে ক্রুসিফেরি গোত্রের উদ্ভিদ। আমার মনে আছে খুব ভালো করে 2021 সালে বিএডিসিতে আসছিল, বিভিন্ন গোত্রের উদ্ভিদের একদম হুবহু নাম, 5টি করে নাম লেখো। ক্রুসিফেরি গোত্রের 5টি নাম, লিলিয়েসি গোত্রের 5টি নাম, গ্রামিনী পরিবারের 5টি নাম। সুতরাং এগুলো এমসিকিউতে আসতে পারে যে নিচের কোনটি কোন গোত্রের উদ্ভিদ। আমরা একটু দেখব। আচ্ছা, অনেক সময় প্রশ্ন আসতে পারে যে ভেষজ উদ্ভিদ কোনগুলো। আচ্ছা, ভেষজ উদ্ভিদ কোনগুলো? যেই উদ্ভিদ দিয়ে ঔষধি গুণ, যেই উদ্ভিদের ঔষধি গুণ আছে সেটা হচ্ছে ভেষজ উদ্ভিদ। এমসিকিউতে আসতে পারে নিচের কোনটি ভেষজ উদ্ভিদ। তখন আপনাকে কি অ্যান্সার করতে হবে? বাসক, তুলসী, এগুলো কিন্তু হচ্ছে ভেষজ উদ্ভিদ হিসেবে কাজে লাগে। আচ্ছা, এবার আমরা দেখব যে ক্রুসিফেরি গোত্রের একটু বৈশিষ্ট্যটা দেখি, যেটা আমি আগেই বলে রেখেছি যে এটা কোষী অবস্থায় উদ্ভিদ কিছুটা ঝাঁঝালো গন্ধের রস বিশিষ্ট হয়। এই একটাই বৈশিষ্ট্য পড়ব আমরা এমসিকিউ এর জন্য, যে কোষী অবস্থায় উদ্ভিদ কিছুটা ঝাঁঝালো গন্ধের রস বিশিষ্ট হয়। আরেকটা দেখুন যে ক্রুসিফেরি গোত্রের উদ্ভিদ, যেমন আমি আগেই বলেছি যে সরিষা, ফুলকপি, বাঁধাকপি, শালগম, মূলা, এই উদ্ভিদগুলোর দিকে তাকালেই আপনি দেখবেন যে এদের একটা ঝাঁঝালো মূলা, আপনি যখন কাঁচা মূলা যদি একটা খেয়ে দেখেন, একটা তীব্র ঝাঁঝালো গন্ধ বিশিষ্ট কিন্তু অবস্থা। তো এইটা হচ্ছে আপনার ক্রুসিফেরি গোত্রের উদাহরণ। লিলিয়েসি গোত্রের উদাহরণের দিকে যদি তাকান, লিলিয়েসি গোত্রের উদাহরণগুলো হচ্ছে আপনার পেঁয়াজ রসুনটা হচ্ছে লিলিয়েসি পরিবারের উদ্ভিদ। রসুন আছে, কুমারী লতা আছে, বলছে উলট চণ্ডাল আছে, পেঁয়াজ আছে, শতমূলী আছে, ঘৃত কুমারী আছে, এইগুলো হচ্ছে লিলিয়েসি গোত্রের উদাহরণ। এবং আরেকটি প্রশ্ন যে কিউকারবিটেসি গোত্রের উদ্ভিদ কোনটি? নিচের কোনটি কিউকারবিটেসি গোত্রের উদ্ভিদ? আমরা জানি যে কুমড়া, লাউ, শশা, করলা, ঝিঙ্গা, কাঁকরোল, পটল, অর্থাৎ যেগুলো হচ্ছে বেশি তাপমাত্রায় হয়, শীতকালীন সবজি না, খরিফ মৌসুমে যে সবজিগুলো রয়েছে, যেমন কি বললাম, কুমড়া, লাউ, শশা, করলা, ঝিঙ্গা, চিচিঙ্গা, কাঁকরোল, পটল, এইগুলো হচ্ছে কিউকারবিটেসি গোত্রের উদ্ভিদ। এবং আরেকটা কথা বলি, যেহেতু কুমড়া এই প্রশ্নটা এসেছে, কুমড়া জাতীয় ফসলের মাছি পোকা আক্রমণ করে, এটা আমরা জানি। মাছি পোকা আক্রমণের কারণে কি হয়, দেখবেন যে মাছি পোকা হচ্ছে কোষী অবস্থায় এদের গায়ে ডিম পাড়ে, ডিম ফুটে, তারপর সেখান থেকে হচ্ছে কীরা এবং পূর্ণাঙ্গ পোকায় পরবর্তীতে পরিণত হয়। কিন্তু এই যে মাছি পোকাটা হচ্ছে ডিম পাড়ার পর সেখানে যে পচে যায়, আমরা অনেক সময় যে কীটনাশক স্প্রে করে থাকি, পচনের কারণে আমরা ছত্রাকনাশক স্প্রে করে থাকি, যেই কারণে আমরা কিন্তু এই কুমড়ার যে ফলগুলো রক্ষা করতে পারি না। কিন্তু এটার প্রধান কারণটা হচ্ছে মাছি পোকা। এরা কি করে, মাছি পোকা ওখানে ডিম পেড়ে যায়, তারপর ওর ভেতরেই এটা হচ্ছে যে পর্যায়গুলো রয়েছে, পোকার স্টেজগুলো রয়েছে, সেই স্টেজ সম্পূর্ণ করে এবং হচ্ছে পুরো ফলটাকে পচায় ফেলে। কিন্তু আমরা পচনের কারণে কি জানি যে পচে যাওয়া
এই কারণে আমরা ছত্রাকনাশক স্প্রে করে থাকি ভুলবশত, কিন্তু আমাদেরকে স্প্রে করতে হবে ফলের কচি অবস্থায়। এটা হচ্ছে আপনাকে কীটনাশক স্প্রে করতে হবে মাছি পোকাকে দমনের জন্য। এবং এই মাছি পোকাটা এই কুমড়ো ফসলের জন্য সবচাইতে বেশি ক্ষতিকারক একটি পোকা। এবং আমরা এখান থেকে কিউ কার্ভ এঁটেছে দেখলাম, যে কথাটা আমি আগেই বলেছি যে কোন গোত্রের উদ্ভিদের মূলে নোডিউল আছে, কোন গোত্রের উদ্ভিদের মূলে নোডিউল আছে, সেটি হচ্ছে লিগুমিনেসি পরিবারের উদ্ভিদ। ডাল জাতীয় যে ফসলগুলো রয়েছে সেটা হতে পারে অড়হর, সেটা হতে পারে মসুর, হতে পারে খেসারি, এইরকম যে ডাল জাতীয় ফসলগুলো রয়েছে এই ফসলগুলোকে সাধারণত লিগুমিনেসি পরিবারের উদ্ভিদ হিসেবে বিবেচিত করা হয়। এবং এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসবে ইনশাল্লাহ। আরেকটি আমরা দেখব যে বিগত সময় কয়েকবার এসেছিল যে কোষের পাওয়ার হাউস বলা হয় কাকে। কোষের পাওয়ার হাউস বলা হয় কাকে আমরা এটা জানি সবাই, যে মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলে। হাসিবুল ইসলাম হাসিব ভাই লিখেছেন, ভাই কোন গোত্রে কতটি প্রজাতি কতটি গণ? কখনোই পড়বেন না কোন গোত্রে কতটি প্রজাতি কতটি গণ আছে, এগুলো কখনোই গুরুত্বপূর্ণ না, কারণ এত ক্রিটিক্যালি প্রশ্ন হবে না ভাই। উদাহরণটা শুধু পড়েন, বিশেষ একটা বৈশিষ্ট্য পড়েন গোত্রের। যেমন আপনাকে বললাম যে ক্রুসিফেরি গোত্রের বৈশিষ্ট্য হচ্ছে তীব্র ঝাঁঝালো গন্ধ রস বিশিষ্ট উদ্ভিদ, এবং লিগুমিনেসি পরিবারের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এদের মূলে নোডিউল আছে। আমি মনে করি কিউ কার্ভ যত গোত্র রয়েছে আপনার এই দুইটা গোত্রের বৈশিষ্ট্যই এমসিকিউ আসার জন্য যথেষ্ট, এবং উদাহরণগুলো পড়বেন, এর বাইরে কোনো কিছু পড়ার দরকার নেই। কোষের পাওয়ার হাউস বলা হয়। আচ্ছা, ক্লোরোপ্লাস্টটা কি? ক্লোরোপ্লাস্ট হচ্ছে উদ্ভিদের সবুজ অংশ থাকে, আর এই ক্লোরোপ্লাস্ট দিয়েই উদ্ভিদ তার খাদ্য তৈরি করে। উদ্ভিদের যে সবুজ অংশ থাকে সেটা পাতায় হতে পারে, সবুজ কাণ্ড হতে পারে, এই কাণ্ডে ক্লোরোপ্লাস্ট থাকে। এই ক্লোরোপ্লাস্ট দিয়েই সাধারণত উদ্ভিদ খাদ্য উৎপাদন করে থাকে। তাহলে ক্লোরোপ্লাস্ট যদি প্রশ্নে আসে কোথায় থাকে, আপনাকে অ্যান্সার করতে হবে যে ক্লোরোপ্লাস্ট উদ্ভিদের সবুজ অংশে থাকে, সেটা হতে পারে পাতায়, হতে পারে কাণ্ডে। এবার আমরা আর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন একটু দেখব। আমি জানি আপনারা এইসব বিষয় জানেন, কিন্তু একটু স্মরণ করে দিচ্ছি যারা এই বিষয়গুলোতে একটু আপডেট না, যারা পড়েনি, বিশেষ করে যারা বেসিক ক্লিয়ার না, সেই জায়গাগুলো থেকে যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন হতে পারে এরকম কিছু জায়গা ধরে দেওয়া, আপনারা পরবর্তীতে পড়বেন। আরেকটি প্রশ্ন হচ্ছে চা। এই চা হচ্ছে পানি জাতীয় একটি ফসল। তারপরে আপনি নেশা জাতীয়তেও নিয়ে যেতে পারেন, যেমন কফি আছে নেশা জাতীয় একটি ফসল। এই চাটি কোন মাটিতে ভালো হয়, কোন মাটিতে ভালো জন্মে? গতবার এক্সামে ছিল, এটি অম্লীয় মাটিতে হয়ে থাকে সবচাইতে ভালো, এবং এর বংশবিস্তারটা হয়ে থাকে পাতা এবং কুঁড়ি দিয়ে। কী দিয়ে বংশবিস্তার করা হয়? পাতা এবং কুঁড়ি দিয়ে। আচ্ছা, অনেকেই জিজ্ঞেস করেন যে বৈজ্ঞানিক নাম পড়বেন কি পড়বেন না। আপনাকে বলি যে বৈজ্ঞানিক নাম পড়ার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট, যেমন আপনাকে যদি বলি আমি পাটের বৈজ্ঞানিক নামটা আপনি পড়তে পারেন যে কর্কোরাস ক্যাপসুলারিস। তারপর সরিষারটা পড়তে পারেন, আম, কাঁঠাল, গোলালু, বেগুন, টমেটো, এবং এর পাশাপাশি ধান, গম, ভুট্টা এইটা। তারপরে ধৈনচার বৈজ্ঞানিক নামটা পড়তে পারেন, এবং এর পাশাপাশি ডাল জাতীয় ফসলের যে কোনো একটা দুটা, যেমন মসুরের পড়তে পারেন, বা খেসারির একটা পড়তে পারেন, বৈজ্ঞানিক নামের কথা বলছি। তারপরে বলছে আপনাকে 2-3টা রোগের, পোকার এবং বৈজ্ঞানিক নাম পড়তে হবে, যদিও আসবে না আশা করি, তবুও একটু পড়ে রাখা ভালো। সেটা আপনার ধানের ক্ষেত্রে বলবো যে ধানের ব্লাস্টের জীবাণুর নামটা আপনারা পড়বেন। তারপর ধানের যে ব্যাকটেরিয়া জনিত একটা রোগ আছে, এক্সানথোমোনাস অরাইজি, যেটা বিএলবি, ব্যাকটেরিয়া লিভ ব্লাইটের, এইটা একটা পড়বেন। এবং আলুর যে লেড ব্লাইটের জীবাণুর নাম আছে ফাইটোফথোরা ইনফেস্টান্স, এটা একটা। এবং পোকার ক্ষেত্রে যদি বলি, আপনি পোকার কয়টা বৈজ্ঞানিক নাম পড়ে রাখবেন, আসবে কি আসবে না সেটা বড় কথা না, পড়ে রাখবেন। প্রথমে বলি মাজরা পোকার বৈজ্ঞানিক নামটা আপনারা পড়ে রাখতে পারেন। তারপর
জাপ পোকারটা পড়বেন, কাটুই পোকার পড়বেন এবং ভুট্টার ফল আর্মিয়ন, এটা একটা বৈজ্ঞানিক নাম পড়ে রাখবেন। এবং এর বাইরে যদি আপনারা পোকার বৈজ্ঞানিক নাম পড়েন, আর একটা ভাইরাসজনিত ধানের রোগ আছে না, রাইস টুংরো ভাইরাস, এটার হচ্ছে বাহক পোকা হচ্ছে সবুজ পাতা ফড়িং। এই প্রশ্নটা কিন্তু এমসিকিউতে আসে, আপনারা এটাও দেখে নিতে পারেন। তো আমি আশা করছি যে এমসিকিউ এর জন্য যে কয়টা বৈজ্ঞানিক নাম বললাম আপনারা এর বাইরে পড়বেন না। আসবে না সেটা পরের হিসাব, এর বাইরে পড়ার দরকার নাই। যদি আসে ইনশাল্লাহ এখান থেকেই আসবে। এবার একটু দেখি, আমি কি বলছিলাম যে মূল পড়ব, কোন উদ্ভিদের মূলগুলো কি নামে পরিচিত। এটা বিভিন্ন সময়ে আছে, যেমন আপনার হচ্ছে রাইজোম জাতীয় যে উদ্ভিদগুলো রয়েছে, তারপর হচ্ছে গুচ্ছমূল, যেমন পেঁয়াজ রসুনের যে উদাহরণ গুচ্ছমূল, এরকম আমরা কয়েকটি দেখব এবং এরা বিভিন্ন সময়ে আসে থাকে, যেটা জিমল এমসিকিউ বইতে সরাসরি নাই। তার আগে আমি বলি যে মিষ্টি আলু, আপনারা মিষ্টি আলু এর একটা নাম আছে গ্রাম পর্যায়ে, আর সেটা সবাই জানেন, আমি বলতেছি না। এই মিষ্টি আলুর মূলটা হচ্ছে কন্দাল মূল। মিষ্টি আলুর মূল কি? কন্দাল মূল। আচ্ছা, শতমূলী, ডালিয়া এবং পেঁয়াজ, শতমূলী, ডালিয়া এবং হচ্ছে পেঁয়াজ। শতমূলী পেঁয়াজের মূল হচ্ছে গুচ্ছিত মূল। মিষ্টি আলুর মূল হচ্ছে কন্দাল মূল, শতমূলী, ডালিয়া এবং পেঁয়াজের মূল হচ্ছে গুচ্ছিত মূল। এখান থেকে আমরা এটাই দেখব। এবং আর একটা দেখব যে কিয়া গাছ, কিয়া গাছ আপনারা হয়তো দেখেছেন কিনা জানি না। এই মূল হচ্ছে কাণ্ডে নিম্ন অংশের পর থেকে বের হয়ে মাটিতে প্রবেশ করে গাছকে ঠেস দিয়ে রাখে, গাছকে ঠেস দিয়ে রাখে। এটাকে হচ্ছে এই কিয়া গাছের মূলটা হচ্ছে ঠেস মূল নামে পরিচিত। এবং পান গাছের মূল আছে, পান গাছের মূলটাকে আমরা আরোহী মূল বলি। পান গাছের মূলকে কি বলি? আরোহী মূল বলি। আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে? যারা আমাদের সাথে যুক্ত আছেন একটু কমেন্ট করুন তো, কথাগুলো কি বোঝা যাচ্ছে? আমি যেই অংশগুলো আপনাদেরকে বলতেছি এগুলো এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই বইটা থেকে 2-3টা দিন এরকম একটু নিব, তারপর কৃষি লিখিত অংশ বইটা, সেখান থেকে যেই বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেটা ধরব। এবং আশা করি যে ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে? আপনারা কি বুঝতেছেন? একটু কমেন্ট করুন তো আমার কথাগুলো বোঝা যাচ্ছে কিনা। তাহলে কি বললাম যে কিয়া গাছের যে মূল এটা হচ্ছে ঠেস মূল, এবং পান গাছের যেই মূলটা সেটা হচ্ছে আরোহী মূল। এবং বললাম যে আরোহী মূল, পান গাছের মূলটা হচ্ছে আরোহী মূল, এবং হচ্ছে মিষ্টি আলুর মূলটা হচ্ছে কন্দাল মূল, এবং শতমূলী, ডালিয়া এবং পেঁয়াজের যে মূল বা রসুনের যে মূল এটা হচ্ছে গুচ্ছিত মূল, গুচ্ছ আকারে থাকে, এজন্য গুচ্ছিত মূল। আশা করি হ্যাঁ অনেকেই বলেছেন বোঝা যাচ্ছে, এবং আশা করি এগুলো অনেক সুন্দর কাজে লাগবে। এবার আমরা দেখব পটল, যেই পটল আমরা সবজি হিসেবে খাই, এই পটল এবং কাঁকরুলের মূলটা কি? পটল এবং কাঁকরুলের মূলটা হচ্ছে জনন মূল। পটল এবং কাঁকরুলের মূলটা হচ্ছে জনন মূল। পটল এবং কাঁকরুলের মূলটা হচ্ছে জনন মূল। দেখুন এই প্রশ্নগুলো মূল থেকে প্রশ্ন হলে আমি যে কয়টা পড়াচ্ছি ইনশাল্লাহ আশা করি এর বাইরে আসবে না। সুতরাং একটু ধৈর্য সহকারে শুধু শুনবেন, কাজে দিবে ইনশাল্লাহ। মনিরা হুমায়রা আপু বলেছেন স্যার এখন কোন বই থেকে পড়াচ্ছেন? এই মুহূর্তে বইয়ের কথা জিজ্ঞাসা করেন না, বই কিনলে আপনারা বুঝবেন না। আমি এখান থেকে মানে বেছে বেছে বের করে করে এই জিনিসগুলো আপনাদেরকে প্রেজেন্টেশন করাচ্ছি, কিন্তু তার মানে এই নয় আপনি এই বইটা নিলেই আপনি একদম এইভাবে দেওয়া নাই। আমি যেভাবে বলতেছি এইভাবে দেওয়া নাই। আচ্ছা এবার একটু আসুন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। পটল এবং হচ্ছে কাঁকরুলের মূল, আমি কি বললাম? পটল এবং কাঁকরুলের মূলটা হচ্ছে জনন মূল। তারপর সুন্দরী গাছ, সুন্দরবনের যে সুন্দরী গাছ রয়েছে, এবং এটা হচ্ছে ম্যানগ্রোভ বন বলা হয় লবণাক্ততার কারণে। এই সুন্দরী গাছের যে মূল এইটা হচ্ছে শ্বাসমূল। সুন্দরী গাছের মূলটা কি? শ্বাসমূল। এবং পটল এবং কাঁকরুলের মূলটাকে বলা হয় জনন মূল।
পটল এবং কাকরুলের মূল জননমূল। আশা করি যদি আমরা আর কয়েকটি মূল পড়ব এবং খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি হচ্ছে রাইজোম, যে বিভিন্ন মূলের প্রকারভেদ রয়েছে। এবার আমরা সেই মূলের প্রকারভেদের মধ্যে দেখব যে রাইজোম এটি খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকবার এসেছে। আসলে রাইজোমটা কি? যেসব রূপান্তরিত কাণ্ড খাদ্য সঞ্চয় করে স্ফীত হয় এবং মাটির নিচে সমান্তরালভাবে অবস্থান করে এবং এদের একটা পর্ব মধ্য পর্ব দেখা যায়। এই পর্ব মধ্য পর্ব দেখা যায়, খাদ্য সঞ্চয় করে মাটির নিচে স্ফীত হয়, এই রকম যে মূল আছে এটাকে সাধারণত হচ্ছে রাইজোম বলা হয়। এই রাইজোমের যে উদাহরণটা আছে আদা, হলুদ, সটি এবং পদ্ম। সটিটা কি? হলুদের মতোই, কিন্তু হলুদের মতো রং হয় না। আমরা হচ্ছে গ্রামগঞ্জে যে রাস্তার দুই পাশে দেখি সটি গাছ, এটাও হচ্ছে রাইজোমেরই একটি উদাহরণ। কি বললাম? আদা, হলুদ, সটি এবং পদ্ম, এই চারটি হচ্ছে রাইজোমের উদাহরণ। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবং আমরা গোল আলুর যে বংশ বিস্তার করে থাকি, এই প্রশ্নটিও আসে। গোল আলুর বংশ বিস্তার করে থাকি কি দিয়ে? টিউবার দিয়ে। টিউবারের বাংলার অর্থ হচ্ছে স্ফীত কন্দ। গোল আলুর বংশ বিস্তার করি কি দিয়ে? টিউবার দিয়ে। গোল আলুর বংশ বিস্তার করি কি দিয়ে? টিউবার দিয়ে। এবং পেঁয়াজের বংশ বিস্তার করি কি দিয়ে? শল্ককন্দ দিয়ে। রসুন, পেঁয়াজের হচ্ছে কি? শল্ককন্দ দিয়ে। শল্ককন্দ দিয়ে বংশ বিস্তার করি পেঁয়াজ ও রসুন। এবং আদা, হলুদের বংশ বিস্তার করি আমরা আদা, হলুদ, পদ্ম এবং সটির বংশ বিস্তার করি রাইজোম দিয়ে। এবং গোল আলুর বংশ বিস্তার করি টিউবার দিয়ে। ছোটোবেলায় বাঁশি বাজাতাম, এখনও বাজাবেন, সমস্যা নেই। আচ্ছা, আরেকটি প্রশ্ন আছে হচ্ছে ধাবক, থানকুনি পাতা আছে, থানকুনি, তারপর হচ্ছে আমরুল, এগুলোর বংশ বিস্তার করা হচ্ছে ধাবক দিয়ে। থানকুনি, তারপর হচ্ছে অফসেটের বংশ বিস্তার করা হয় কুচুরিপানা বা টোপাপানা আছে, যেটা আমরা পুকুরে দেখি কুচুরিপানা। এটার হচ্ছে বংশ বিস্তার হয়ে থাকে অফসেট বা খর্ব ধাবক দিয়ে। এটা খুব একটা ইম্পর্টেন্ট না। তবে হচ্ছে কলা, আনারস, পুদিনা এবং চন্দ্রমল্লিকা, এটা খুবই ইম্পর্টেন্ট এবং একটাবার এসেছিল, উপসহকারীর এক্সামে এসেছিল যে কলার বংশ বিস্তার করা হয় কি দিয়ে, আনারসের বংশ বিস্তার করা হয় কি দিয়ে, এবং পুদিনা এবং চন্দ্রমল্লিকার বংশ বিস্তার করা হয় কি দিয়ে। ভাইয়া কথা আসতে শুনতে পাচ্ছি, আইরিন আপু। আচ্ছা ঠিক আছে, আমি আর একটু জোরে বলার চেষ্টা করতেছি। আমি বললাম যে কলার বংশ বিস্তার করা হয় সাকার দিয়ে, আনারসের বংশ বিস্তার করা হয় সাকার দিয়ে, পুদিনার বংশ বিস্তার করা হয় সাকার দিয়ে, চন্দ্রমল্লিকার বংশ বিস্তার করা হয় সাকার দিয়ে। সাকারটা হচ্ছে কাণ্ডের ভূনিম্নস্থ অংশ থেকে উৎপন্ন একটি পার্শ্ব শাখা। সাকারটাকে আপনি কলা গাছ দেখেছেন, কলা গাছের একটা গাছ থাকে এবং এর নিচের অংশ থেকে আরেকটি গাছ বের হয়। এই নিচের অংশ থেকে বের হওয়া গাছটাকে সাকার বলে। সাকার দিয়ে বংশ বিস্তার করা হয় কলা, আনারস, চন্দ্রমল্লিকা এবং পুদিনা। এই চারটা উদ্ভিদের বংশ বিস্তারের মাধ্যম হচ্ছে সাকার। ঠিক আছে, এবার আমরা একটু দেখব যে বীজের যে বংশ বিস্তারগুলো রয়েছে, এই বীজের বংশ বিস্তারের কিছু প্রশ্ন দেখব যে কোন হরমোনের উপস্থিতিতে অঙ্কুরোদ্গমের সহায়তা করে। কিছু হরমোন রয়েছে যেই হরমোনগুলো উদ্ভিদের অঙ্কুরোদ্গমের সহায়তা করে। এই প্রশ্নটার অ্যান্সার একটু আপনারা করুন তো দেখি, যে কোন হরমোনের উপস্থিতিতে উদ্ভিদের অঙ্কুরোদ্গমের সহায়তা করে। কোন হরমোনের উপস্থিতিতে অঙ্কুরোদ্গমের সহায়তা করে, এমন কিছু হরমোন আছে। এটার প্রশ্ন আপনাদের জন্য আমি রাখলাম, একটু অ্যান্সার করুন। আমরা জানি, হ্যাঁ, মঞ্জুরুল ইসলাম রাসেল ভাইয়া কিন্তু ইতিমধ্যে অ্যান্সার করেছেন। আপনারা একটু অ্যান্সার করুন ওই প্রশ্নটি। ওমর ফারুক ভাইয়াও অ্যান্সার করেছেন কোন হরমোনের উপস্থিতিতে অঙ্কুরোদ্গমের সহায়তা করে। পৃথিবীতে এমন একটা উদ্ভিদ আছে যেই উদ্ভিদের অঙ্কুরোদ্গমনটা অন্ধকারে হয় না।
আবার পৃথিবীতে এমন একটা উদ্ভিদ আছে যার অঙ্কুরোদ্গমনটা আলোতে হয় না। পূজা রানী দেও অ্যান্সার করেছেন, আহসান হাবিব ভাইয়াও অ্যান্সার করেছেন, শান্তা ইসলামও অ্যান্সার করেছেন, অনেকেই অ্যান্সার করতেছেন। নাজমুন আক্তার লিখেছেন যে ইনডোর বিউটারিক অ্যাসিড, উনি মনে হয় ওটাকে ডরমিন হচ্ছে বাধা দেয়। হ্যাঁ ঠিক বলছে পূজা। অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন। আচ্ছা আমি কি বললাম যে পৃথিবীতে এমন একটা উদ্ভিদ আছে যেটার অন্ধকারে অঙ্কুরোদ্গমন হয় না, আবার পৃথিবীতে এমন একটা উদ্ভিদ আছে আলোতে হয় না। এই তামাকটা হচ্ছে অন্ধকারে অঙ্কুরোদ্গমন হয় না, এবং তামাকের দুইটা খুব মোস্ট ইম্পর্ট্যান্ট জাত আছে, সেটা হচ্ছে সুমিত্রা আর হচ্ছে ম্যানিলা। তামাকের দুইটা জাত সুমিত্রা আর হচ্ছে ম্যানিলা, এবং হচ্ছে এই তামাক বীজের অঙ্কুরোদ্গম অন্ধকারে হয় না, এবং আলোতে অঙ্কুরোদ্গমন হয় না হচ্ছে ধুতরার বীজের অঙ্কুরোদ্গম। ভাইয়া ইউরিয়া সারের কাঁচামাল কি? ইউরিয়া সারের কাঁচামাল হচ্ছে নাইট্রোজেন। আচ্ছা এবার দেখুন কোন হরমোনের উপস্থিতি অঙ্কুরোদ্গমে সহায়তা করে, সেটা হচ্ছে অক্সিন, জিবারেলিন, ডরমিন ইত্যাদি, এগুলো হচ্ছে সহায়তা করে থাকে। এবার আমরা হচ্ছে যে ভ্রূণটা কি, এইটা হচ্ছে ভ্রূণ একটি হচ্ছে ভাবী উদ্ভিদের ক্ষুদ্র সংস্করণ। ভ্রূণটা কি, এবং ভ্রূণটা হচ্ছে যে ভবিষ্যৎ উদ্ভিদের, ভ্রূণকে বলা হয় ভবিষ্যৎ উদ্ভিদ। ভ্রূণকে কি বলা হয়? ভ্রূণ থেকে একটা চারা গাছের জন্ম হয়, এই জন্য ভ্রূণকে বলা হয় ভবিষ্যৎ উদ্ভিদ। ঠিক আছে? আচ্ছা এই আসলে আমরা অঙ্কুরোদ্গমন কাকে বলে এটা আগে দেখি। আমরা জানি যে বীজের সুপ্ত অবস্থাটা ভেঙে, বীজের ভ্রূণের সুপ্ত অবস্থা ভেঙে চারা গাছে পরিণত হওয়াকে সাধারণত আমরা অঙ্কুরোদ্গমন বলে থাকি। এই অঙ্কুরোদ্গমনটা হচ্ছে 3 প্রকার। এই জায়গার এই টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ। অঙ্কুরোদ্গমন 3 প্রকার। অঙ্কুরোদ্গম হলো 3 প্রকার। 1 নম্বর হচ্ছে মৃতগত, 1 নম্বর হচ্ছে মৃতভেদী, মানে ভেদ করে যায়, আর 3 নম্বরটা হচ্ছে জরায়ুস। মৃতগত আর মৃতভেদী। মৃতগতটা হচ্ছে ভেতরেই থাকবে, মাটির ভেতরেই, কিন্তু মৃতভেদী যেটা সেটা মাটি ভেদ করে উপরে আসবে। আচ্ছা আপনারা একটু উদাহরণগুলো দেন দেখি, মৃতগত, মৃতভেদী এবং জরায়ুস। এই প্রশ্নের 3টা হচ্ছে অঙ্কুরোদ্গম প্রকারের উদাহরণগুলো একটু দিতে থাকুন তো, একটু কমেন্ট করুন। সবাই একটু কমেন্ট করুন। মৃতগত, মৃতভেদী এবং জরায়ুস এই অঙ্কুরোদ্গমের উদাহরণগুলো মানে সবাই একটু লিখে দেন, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। আসতে পারে ইনশাল্লাহ, আসবে ইনশাল্লাহ, গতবার আসেনি এবার আসবে। একটু দ্রুত গতিতে সবাই একটু লিখুন। কেউ উলটপালট করবেন না, উলটপালট করলেই কিন্তু মাইনাস মার্ক, এটা মাথায় রাখুন। দ্রুত সবাই অ্যান্সার করুন। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং এমসিকিউতে 1 মার্ক ইনশাল্লাহ আশা করি আসবে।
সবাই একটু অ্যান্সার করুন। যারা উপস্থিত আছেন সবাই অ্যান্সার করবেন, এবং এখান থেকে একটা মার্ক ইনশাল্লাহ কমন হবে আশা করি। আমরা তো আর প্রশ্ন করব না, তবে সম্ভাব্য মার্ক এখান থেকে একটি মার্ক থাকবে ইনশাল্লাহ। হ্যালো, অফিসে আছে, বলো। তুমি তাহলে দেখোনি। আচ্ছা ঠিক আছে, নাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। অসংখ্য মানুষ কিন্তু সৌমিত্রা আর ম্যানিলা হচ্ছে তামাকের দুইটি জাত। অসংখ্য মানুষ কমেন্ট করেছেন। আমি প্রথমে কি বলছি, মৃত গতটা হচ্ছে এর অঙ্কুর গমনটা মাটির ভেতরেই থাকবে, এটা ভেদ করে বের হবে না। মৃত ভেদি যেমন হচ্ছে কুমড়া, আপনারা দেখবেন কুমড়া বীজ আজকেই যদি লাগান 7 দিন পর বা 3 দিন পর যদি বের হয়, দেখবেন যে এর হচ্ছে বীজপত্রাব যে কাণ্ডটা রয়েছে, বীজপত্রাব কাণ্ডটা বীজপত্র সহ মাটি ভেদ করে উপরে আসবে, কিন্তু মানে মৃতগতর এইটা হবে না। এর উদাহরণগুলো আপনারা যারা দিয়েছেন, মটর, ছোলা, আম, ধান, ভুট্টা, যত এই রকম ফসল রয়েছে সব হচ্ছে মৃতগত। কি বললাম আমি? মটর, ছোলা, আম, ধান, ভুট্টা, যত এই রকম ফসল আছে সব হচ্ছে মৃতগত। মৃত ভেদির যদি উদাহরণ দেই আমরা, কুমড়া, রেড়ি, সিম, তেঁতুল, কুল, একটু লিখে নেন। কুমড়া, রেড়ি, সিম, তেঁতুল, কুল, এইগুলো হচ্ছে মৃত ভেদি, ঠিক আছে। এবং জরায়ুত অঙ্কুরোদ্গমনটা সবাই সঠিক অ্যান্সার দিয়েছেন। এটি হচ্ছে সুন্দরী, কেওড়া, গরান, অর্থাৎ ওই যে ম্যানগ্রোভ অঞ্চলে যে উদ্ভিদগুলো রয়েছে, ওই উদ্ভিদের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি, যে ওরা গাছে থাকা অবস্থায় অঙ্কুরোদ্গম হয়, শুধু মাটিতে পড়বে, চারা গাছে পরিণত হবে। এটাই হচ্ছে এটার এক। উদ্ভিদ সাধারণত কিসের সাহায্যে পানি শোষণ করে থাকে? আমরা জানি উদ্ভিদ, একটা উদ্ভিদ বা যাদের ভিতরে প্রাণ আছে, উদ্ভিদের প্রাণ আছে, এটা বলে গেছেন স্যার জগদীশ চন্দ্র বসু। তিনি প্রমাণ করেছেন যে উদ্ভিদেরও প্রাণ আছে, যে যাদের প্রাণ আছে তাদের পানিটা হচ্ছে অত্যাবশ্যকীয়, খুবই খুবই প্রয়োজন। আমাদের প্রশ্ন হচ্ছে যে এই উদ্ভিদ সাধারণত কিসের মাধ্যমে পানি শোষণ করে থাকে? তারা কি পাতার মাধ্যমে পানি শোষণ করে, না কাণ্ডের মাধ্যমে পানি শোষণ করে? যে উদ্ভিদ সাধারণত হচ্ছে মূল রোমের সাহায্যে পানি শোষণ করে থাকে, মূল রোমের সাহায্যে পানি শোষণ করে থাকে, অর্থাৎ মূলের মাধ্যমে। এর যে প্রধান মূলটা রয়েছে, এই মূলের সাহায্যে উদ্ভিদ সাধারণত এই পানি শোষণ করে থাকে হচ্ছে মূলের সাহায্যে। তবে আরেকটি প্রশ্ন আছে যে অঙ্কুরোদ্গমের সময় শুকনা বীজ, অঙ্কুরোদ্গমের সময় কোনো বীজটা আপনি হচ্ছে অঙ্কুরোদ্গমের জন্য দিলেন, সেই বীজটা যখন পানি শোষণ করবে, সেই পানি শোষণ প্রক্রিয়াটাকে আমরা সাধারণত হচ্ছে ইমবাইবিশন প্রক্রিয়া বলে থাকি। জি না, অবিশ্রবণ হবে না, এটা হবে মূল রোম। ওমর ফারুক ভাইয়া, এটা মূল রোম হবে। মূল রোমের সাহায্যে উদ্ভিদ সাধারণত হচ্ছে পানি শোষণ করে থাকে। এবং অঙ্কুরোদ্গমের সময় উদ্ভিদ যে পানিটা, অর্থাৎ বীজ যে পানি শোষণ করে থাকে, সেটা হচ্ছে ইমবাইবিশন প্রক্রিয়া। আরেকটি প্রশ্ন হচ্ছে প্রচ্ছেদন। প্রচ্ছেদনটা কি? প্রচ্ছেদন কাকে বলে? প্রচ্ছেদনটা কাকে বলে? যে উদ্ভিদের দেহের অভ্যন্তরে যে পানিটা আছে, এই পানিটা যখন বাষ্প আকারে বের হয়ে যায়, নির্গত হয়, তখন সেটাকে হচ্ছে প্রচ্ছেদন বলে। উদ্ভিদের দেহাভ্যন্তর থেকে বাষ্প আকারে যে পানিটা বের হয়ে যায়, এটাকে সাধারণত হচ্ছে প্রচ্ছেদন বলে থাকে। তারপরে আমরা একটু দেখব সালেক সংশ্লেষণ। এটার একটা বিক্রিয়া আছে এবং এটার কিছু উপাদান আছে। সালেক সংশ্লেষণের প্রয়োজনীয় উপাদান হচ্ছে 4টি।
সালোক সংশ্লেষণ প্রয়োজনীয় উপাদান কয়টি? 4টি। এটা এমসিকিউতে আসতে পারে যে নিচের কোনটি সালোক সংশ্লেষণের উপাদান। তা আপনি যদি 4টা উপাদানই জেনে থাকেন তাহলে কিন্তু আপনার তখন অপশন ফিল আপ করতে কোনো প্রবলেম হবে না। এখন দেখুন যে আলো একটা হচ্ছে উপাদান, ক্লোরোফিল একটা, পানি একটা এবং হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এই 4টা উপাদানের সমন্বয়ে সালোক সংশ্লেষণের যে বিক্রিয়া এটি সংঘটিত হয়ে থাকে। এবং আমরা জানি যে পানি এবং কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়ায় গ্লুকোজ উৎপাদিত হয়। পানি এবং হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং পানির রাসায়নিক বিক্রিয়ায় গ্লুকোজ, পানি এবং অক্সিজেন উৎপাদিত হয়ে থাকে। সালোক সংশ্লেষণের উপাদান হচ্ছে 4টি। সালোক সংশ্লেষণের উপাদান 4টি। এবার আমি একটু প্রশ্ন করব যে ম্যালিক অ্যাসিড পাওয়া যায় কোন ফসলে বা কোন ফলে বা কোন সবজিতে? ম্যালিক অ্যাসিড আমরা হচ্ছে টমেটোতে পেয়ে থাকি। ম্যালিক অ্যাসিড পাই আমরা হচ্ছে টমেটোতে। তেঁতুলে থাকে হচ্ছে টার্টারিক অ্যাসিড। লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড। যদি কোনো অ্যাসিড নিয়ে প্রশ্ন হয়, আমি আশা করি যে তেঁতুল, লেবু হচ্ছে সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট যে লেবুতে কোন অ্যাসিড থাকে, সেটা হচ্ছে কি সাইট্রিক অ্যাসিড। এবং আমরা আরেকটি প্রশ্ন দেখব, কচু আপনারা সবাই জানেন, এই কচু খেলে গলা চুলকায়। কেন চুলকায়? ক্যালসিয়াম অক্সালেটের উপস্থিতির কারণে কচু খেলে গলা চুলকায়। ঠিক আছে, ক্যালসিয়াম অক্সালেটের কারণে কচু খেলে গলা চুলকায়। এটা খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কোন পদার্থের উপস্থিতির জন্য কচু খেলে গলা চুলকায়? এটি হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে ক্যালসিয়াম অক্সালেটের কারণে কচু খেলে গলা চুলকায়। এবং খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, পাতা, কোনো কিছুর পাতা, সেটা ফসলের পাতা, এই ফসলের পাতা পীত বর্ণ ধারণ করে। ফসলের পাতা পীত বর্ণ ধারণ করে কোন পুষ্টি উপাদানের অভাবে? ফসলের পাতা পীত বর্ণ ধারণ করে কোন পুষ্টি উপাদানের অভাবে? সেটা আমি যদি অপশন আপনাকে দেই যে নাইট্রোজেন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং হচ্ছে সালফারের অভাবজনিত লক্ষণ হিসেবে কোনটির অভাবে পাতা পীত বর্ণ ধারণ করে? পাতা পীত বর্ণ ধারণ করে কোন পুষ্টি উপাদানের অভাবে? অপশন নাম্বার ক নাইট্রোজেন, খ পটাশিয়াম, গ ম্যাগনেসিয়াম এবং ঘ সালফার। আশা করি সবাই অ্যান্সার করবেন এটির। দেখুন এখানে আমরা সালের প্রশ্নগুলো যদি দেখি, আমরা এতক্ষণ যা পড়াইলাম সেই সব প্রশ্ন এখানে বিভিন্ন সময় উপসহকারীতে এসেছিল। আচ্ছা, শালগম কোন প্রকার রূপান্তরিত মূল? শালগমটা কোন প্রকার রূপান্তরিত মূল? এটির সঠিক অ্যান্সার হচ্ছে রূপান্তরিত প্রধান মূল। শালগমটা হচ্ছে রূপান্তরিত প্রধান মূল। কল্যাণচন্দ্র রায় লিখেছে পীতবর্ণ ধারণ করে পটাশিয়ামের অভাবে। অ্যান্সারটি সঠিক হয়নি। শালগম হচ্ছে প্রধান রূপান্তরিত মূল। শালগমের মূলটা হচ্ছে প্রধান রূপান্তরিত মূল। এবং হচ্ছে আমি এর আগে কিন্তু বলে আসলাম যে কোন কাণ্ড খাদ্য তৈরি করে। উদ্ভিদের যে কাণ্ডগুলো খাদ্য তৈরি করে, আমরা যে ক্লোরোপ্লাস্টটা বলেছিলাম না, ক্লোরোপ্লাস্ট থাকে হচ্ছে উদ্ভিদের সবুজ অংশে, সেটা হতে পারে পাতা অথবা কাণ্ডে। আর এই ক্লোরোপ্লাস্ট হচ্ছে উদ্ভিদের খাদ্য তৈরি করে। এখানে দেখুন প্রশ্নটা এসেছে যে কোন কাণ্ড খাদ্য তৈরি করে, কোন কাণ্ড খাদ্য তৈরি করে। এখানে হবে হচ্ছে কোন কাণ্ড খাদ্য তৈরি করে, তাহলে সবুজ কাণ্ড, কারণ সবুজ কাণ্ডতে থাকে হচ্ছে ক্লোরোপ্লাস্ট। দেখুন আমি ওখানে আপনাদেরকে পড়ায় আসলাম যে ক্লোরোপ্লাস্ট থাকে কোথায়, সবুজ অংশে উদ্ভিদের, সেটা হতে পারে পাতা কাণ্ডে, এবং এই ক্লোরোপ্লাস্ট হচ্ছে উদ্ভিদের খাদ্য তৈরি করে। কিন্তু এখানে প্রশ্নটা হয়েছে
কোন কাণ্ড খাদ্য তৈরি করে? একটু ঘুরাইয়া দিছে। আচ্ছা, সবুজ কাণ্ড হচ্ছে খাদ্য তৈরি করে। আচ্ছা, প্রচ্ছেদন পাতার একটি হচ্ছে স্বাভাবিক কাজ। প্রচ্ছেদনটা হচ্ছে পাতার একটি স্বাভাবিক কাজ, কারণ প্রচ্ছেদন হচ্ছে কি, উদ্ভিদের দেহ অভ্যন্তরে যে অতিরিক্ত পানিটা থাকে এটা বাষ্প আকারে বের হয়ে যায়, এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া। ওই জন্য প্রচ্ছেদন হচ্ছে উদ্ভিদের পাতার একটি স্বাভাবিক কাজ। আমরা জানি পরাগায়নটা কত প্রকার? 2 প্রকার, স্বপরাগায়ন এবং পরপরাগায়ন। এই যে দেখুন, আমি যেটা বললাম যে বিভিন্ন ফসল থাকে, যেমন এখানে আছে নিচের কোনটি কীটনাশক উৎপাদনকারী উদ্ভিদ? নিচের কোনটি কীটনাশক উৎপাদনকারী উদ্ভিদ? এখানে অপশনে আছে তামাক, ধনে, গাঁজা এবং আফিম। যেটা আমি বললাম যে ব্যবহারের উপর ভিত্তি করে বিভিন্ন ফসল, উদাহরণ আছে বিভিন্ন ফসলের, এগুলো বিভিন্ন সময় পরীক্ষায় আসে। তারপর এখানে একটা দেখুন যে যেটা আমি পড়ে আসছে ওখানে, আনারস, পুদিনা, চন্দ্রমল্লিকা কোন ধরনের কাণ্ড দেখতে পাওয়া যায় বা কোন ধরনের কাণ্ড দিয়ে বংশ বিস্তার করা হয়? আমি বারবার ওখানে বলছি যে সাকার দিয়ে বংশ বিস্তার করা হয়। এখানে দেখুন অলরেডি সালের প্রশ্ন তো এসে গেছে। এখানে দেখুন আরেকটি প্রশ্ন আসছে যে তেল উৎপাদনকারী ফসল কোনটি? কোন ফসল থেকে তেল উৎপাদন হয়? তেল উৎপাদনকারী ফসল, তেল হয় কোন ফসল থেকে? আমরা সরিষা থেকে তেল পাই, আমরা সূর্যমুখী থেকে তেল পাই, আমরা সয়াবিন থেকে তেল পাই। এগুলো হচ্ছে তেল জাতীয় ফসল। কখন প্রশ্ন কিভাবে আসবে এটা কিন্তু বলা যায় না, সুতরাং একটু আমাদেরকে ধারণা রাখতে হবে। আমি বলছিলাম আমরা ফল থেকে একটু আলোচনা করব। কি থেকে? ফল থেকে। এবং এখান থেকে একটা গুরুত্বপূর্ণ 2-3টা জিনিস পড়লেই হয়ে যাবে ইনশাল্লাহ। ফল কাকে বলে? যে নিষেকের উদ্দীপনায় বা নিষেক ক্রিয়া ছাড়াই, নিষেকের উদ্দীপনায় বা নিষেক ক্রিয়া ছাড়াই পুষ্পের গর্ভাশয় পরিপক্ক, পরিপুষ্ট এবং পরিবর্ধন হয়ে যে একক অঙ্গ গঠন করে, এটাকে আমরা হচ্ছে ফল বলি। ফলের অসংখ্য প্রকারভেদ রয়েছে। সরল ফল, যৌগিক ফল, প্রকৃত ফল, অপ্রকৃত ফল, তারপর হচ্ছে নিষেক ক্রিয়ার ফলে সৃষ্ট ফল বা অনিষেক ক্রিয়ার ফলে ফল, পার্থনোকার্পিক ফল। তবে এখানে ফলের যত প্রকার আছে তার মধ্যে 2টা ফলের প্রকার সবচাইতে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যৌগিক ফল, আরেকটি হচ্ছে পার্থনোকার্পিক ফল। ঠিক আছে, এই 2টা উদাহরণ বিভিন্ন সময়ে এসেছিল। আচ্ছা, আমরা এবার একটু দেখব যে প্রকৃত ফল এবং অপ্রকৃত ফল কি, এটা একটু তো দেখা দরকার। যে প্রকৃত ফলটা হচ্ছে নিষেকের পর যখন ফুলের শুধু ডিম্বাশয়টি নিষেক হবে, নিষেকের পরে শুধু ডিম্বাশয়টি ফলে পরিণত হবে। এই রকম ভাবে যে ফলগুলো উৎপাদিত হয় সেটা হচ্ছে প্রকৃত ফল। এর উদাহরণ হচ্ছে আমজাম। আর অপ্রকৃত ফলটা হচ্ছে কি, শুধু ডিম্বাশয়টাই নয়, এর হচ্ছে পুষ্পাঙ্গ, বৃতি সব কিছু মিলে একটা ফলে পরিণত হবে। যেমন হচ্ছে আপনার হচ্ছে চালতা, আপেল, এইগুলোর ফল হচ্ছে অপ্রকৃত ফল। চালতার দেখবেন যে পুষ্পাঙ্গ, বৃতি এবং ডিম্বাশয় সব মিলে একটা ফলে পরিণত হয়, এইটা হচ্ছে অপ্রকৃত ফল। প্রকৃত ফলটা কি বললাম? শুধুমাত্র ডিম্বাশয়টি ফলে পরিণত হবে, আর ডিম্বাশয় ছাড়া বাকি অংশ, পুষ্পাক্ষ, বৃতি, এই অংশগুলো যদি ফলে পরিণত হয় তখন সেটা হবে অপ্রকৃত ফল। আচ্ছা, আমি যেটা বললাম যে পার্থনোকার্পিক ফল কাকে বলে? ডিম্বাশয়টা যদি নিষিক্ত না হয়ে ফলে রূপান্তরিত হয়, ডিম্বাশয়টা নিষিক্ত না হয়ে ফলে রূপান্তরিত হলে সেটাকে আমরা হচ্ছে পার্থনোকার্পিক ফল বলি। এই পার্থনোকার্পিক ফলের উদাহরণটা এমসিকিউ এর জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ। এর মধ্যে উদাহরণটা দেখুন, আঙ্গুর, আনারস, কলা, বেগুন। এই আঙ্গুর, আনারস, কলা, বেগুন এটা হচ্ছে পার্থনোকার্পিক ফল। এইগুলো হচ্ছে নিষেক ক্রিয়া ছাড়াই ফলে রূপান্তরিত হয়। নিষেক ক্রিয়া ছাড়াই ফলের গর্ভাশয়টি ফলে রূপান্তরিত হয়, এই জন্য এদেরকে পার্থনোকার্পিক ফল বলে। এদের উদাহরণ হচ্ছে আঙ্গুর, আনারস, কলা এবং হচ্ছে বেগুন। এই 4টি উদাহরণ দিলাম আপনাদেরকে
এই চারটা হচ্ছে পার্থেনোকার্পিক ফলের উদাহরণ। স্যার ইউরিয়া সার আবিষ্কার করেন কে, এটা আমি জানি না, তবে ন্যানো ইউরিয়া আবিষ্কার করেছেন সম্প্রতি, সেইটা জানি। আপনি কোনটা জিজ্ঞেস করছেন সেটা নিজে শিওর হন আগে। অদ্রিক ভাইয়া, জোটন ভাইয়া সম্ভবত তিনি প্রশ্ন করেছেন। বলছি যে ইউরিয়া কি আবিষ্কার করে এটা আমার জানা নেই, তবে ন্যানো ইউরিয়া যে আবিষ্কার হয়েছে সেইটা জানি। সেটা যদি আপনার প্রয়োজন হয় তাহলে আমি বলে দিই যে ন্যানো ইউরিয়ার উদ্ভাবক হলেন ডক্টর জাভেদ হোসেন। জাভেদ হোসেন তিনি হচ্ছে ন্যানো ইউরিয়ার উদ্ভাবক। তিনি হচ্ছে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হচ্ছে কেমিকৌশল বিভাগের একমাত্র অধ্যাপক যিনি ন্যানো ইউরিয়ার উদ্ভাবন করেছেন। স্যার ফসলের পাতা পীত বর্ণ ধারণ করে নাইট্রোজেনের অভাবে। নাইট্রোজেনের অভাবে পাতা পীত বর্ণ ধারণ করে। আর একটা বলি যে এখানে একটা প্রশ্ন আছে যে ফল কেন বিভিন্ন গন্ধযুক্ত হয়, এটি বিএডিসিতে এসেছিল 2020 সালে। ফল কেন বিভিন্ন গন্ধযুক্ত বিশিষ্ট হয়, বা সরি বিএডিসিতে যেটা আসছিল সেটি হচ্ছে মানে ফল কেন মিষ্টি হয়, ফল কিভাবে মিষ্টি হয়, মানে ফলে যে স্ট্যাটাস বা শর্করাটা ভেঙে সরল চিনি বা গ্লুকোজে পরিণত হয়ে সে ফল মিষ্টি বা নরম হয়। প্যারেনকাইমা একটি হচ্ছে কলা আছে বা কোষ আছে, এই প্যারেনকাইমা কোষটা ভেঙে স্ট্যাটাস বা শর্করা ভেঙে সরল চিনি বা গ্লুকোজে পরিণত হওয়ার কারণে ফল হচ্ছে মিষ্টি হয়। এরকম একটা প্রশ্ন আসছিল। স্যার বলে দেন এখন অপ্রাসঙ্গিক কোনো প্রশ্ন না করতে। আচ্ছা হোক, স্টারের কারণে মনসুর তুষার ভাই লিখেছেন, হ্যাঁ স্টারটা ভেঙে সরল চিনি গ্লুকোজে পরিণত হওয়ার কারণে ফল মিষ্টি হয়। এই প্রশ্নটা বিএডিসিতে আসছিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা এবার একটু দেখুন যে পার্থেনোকার্পিক ফলের উদাহরণটা আমি বললাম যে এটি পরীক্ষায় আসবে মানে আসে। আচ্ছা বীজ হতে চারা উৎপাদন হয় না, বীজ হতে চারা উৎপাদন হয় না এমন দুইটি ফলের নাম যদি আমরা আপনাকে বলতে বলি, বীজ হইতে চারা উৎপাদন হয় না এমন দুটি ফল কলা এবং আপেল। কলা এবং হচ্ছে কি আপেল, কলা এবং আপেল এদের হচ্ছে বীজ থেকে চারা উৎপাদন হয় না। আচ্ছা নিষিক্ত ফল আর অনিষিক্ত ফল এটা আপনারা দেখেছেন, এবং আমি বললাম যে যৌগিক ফলের আবার দুইটা প্রকারভেদ আছে, একটা হচ্ছে সরোসিস আর একটা হচ্ছে সাইকোনাস। সরোসিস আর হচ্ছে সাইকোনাস, এবং সরোসিস সাইকোনাসের উদাহরণটাও যদি আমি বলি, সাইকোনাসের উদাহরণের মধ্যে রয়েছে ডুমুর এবং বট। আপনার হচ্ছে পরীক্ষায় আসছিল যে এটাও বিএডিসিতে আসছিল যে একটু যৌগিক ফলের উদাহরণ লিখুন, তখন আমরা হচ্ছে আপনাকে অ্যান্সার করতে হবে ডুমুর, বট, তারপর হচ্ছে কাঁঠাল, আনারস, এগুলো হচ্ছে যৌগিক ফল। আপনার এত বিস্তারিত দরকার নেই। এবং আরেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, আমরা জানি কেঁচো চিনি না এমন কেউ আছে? এই কেঁচোটাকে হচ্ছে প্রাকৃতিক লাঙ্গল বলা হয়। কেঁচোকে কি বলা হয়? প্রাকৃতিক লাঙ্গল বলা হয়। এটি কোথায় বসবাস করে? কেঁচো হচ্ছে মৃত জৈবিক পদার্থ বা হিউমাস সমৃদ্ধ ভেজা মাটিতে কেঁচো বসবাস করে এবং কেঁচোকে প্রাকৃতিক লাঙ্গল বলা হয়। কেঁচোকে কি বলা হয়? প্রাকৃতিক লাঙ্গল বলা হয়। উপকারিতা কি? এরা মাটির উর্বরতা বৃদ্ধি করে, মাটির উর্বরতা বৃদ্ধি করে। কেঁচো হিউমাস সমৃদ্ধ ভেজা মাটিতে বসবাস করে এবং কেঁচোকে প্রাকৃতিক লাঙ্গল বলা হয়। এবং খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কিছু বলছিলাম যে আমরা কিছু জাত দেখব, তাই না? আচ্ছা আমার এই পেজে মানে স্পেশাল কিছু জাতের আমার ছবি তুলে দেওয়া ছিল। ধরেন লবণাক্ত সহনশীল ধানের জাত, অথবা এরকম কিছু যে জিঙ্ক সমৃদ্ধ ধানের জাত, খরা সহনশীল ধানের জাত, বা ভিটামিন এ সমৃদ্ধ গাজরের জাত, অথবা আপনারা দেখেছেন যে লেড ব্লাইট প্রতিরোধী আলুর জাত। এরকম একটা জাতের চার্ট আমার কিন্তু এই ফেসবুক পেজে দেওয়া ছিল। আশা করি যারা দেখেছেন কিংবা দেখেননি তারা দেখে নেবেন, এখান থেকেও আপনার প্রশ্ন হতে পারে।
কারণ গত বছর আমাদের বিজ্ঞান অংশে 2 মার্কের একটা প্রশ্ন ছিল এই জাত থেকে। এমসিকিউতে আপনার আসতে পারে এমন কিছু জাত আমরা আমাদের আজকের প্রশ্নতেও দিয়েছি। আজকে আমি 2-3টা আরেকটা জাত দেখাবো, সেটা হচ্ছে তুলার জাত, উন্নত জাতের তুলা, সেটা হচ্ছে ডেলফস আর হচ্ছে রূপালী। ডেলফস রূপালী, ডেলফস রূপালী, এটি হচ্ছে তুলার জাত। সুমাত্রা মেরিলা তামাকের জাত। তারপর হচ্ছে শুভ্র বর্ণালী, শুভ্র বর্ণালী, এটি হচ্ছে গমের জাত। কিছু হচ্ছে বেগুনের গুরুত্বপূর্ণ জাত রয়েছে, উত্তরা, শুকতারা, তারাপুরি। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, হ্যাঁ নিয়ে আসছি তো, কিন্তু দেখা হয়নি এখনো, কালকে হয়তো দেখবো। না, যত ভালো হবে ততই তো কোয়ালিটি আমাদের হচ্ছে আগে ফার্স্ট প্রায়োরিটি কোয়ালিটিটা। হ্যাঁ, তাহলে আজকে যেটা আমরা এখনো কিন্তু জানি না কত কত হয়েছে, না আমরা তো জানি না এখন, আপনারাই আগে আগে জানেন কত করছে। তাহলে তো মানে একদম বাম্পার ফলন যেটাকে বলা হয়। যা আছে যেখান থেকে যতটুকু, শোনেন ভাই, যেখান থেকে না না যেখান থেকে যতটুকু পারা যায় তা করেন। আর কালকে আসবেন কি এদিকে? কালকে না আসলে রবিবারে আসেন, রবিবারে আসেন। কালকে আমি থাকবো বিকেলের দিক, সকালের দিক হয়তো নাও থাকতে পারি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, পরে ফোন দিব না। হ্যালো, আচ্ছা ঠিক আছে, দেখতেছি। আমরা বললাম যে কিছু জাতের দরকার আছে, জাত আসতে পারে কিছু। আরেকটা কথা মাথায় রাখুন যে বিগত সময়ে যে জাতগুলো জেনারেল এক্সামে আসছিল সেই জাতগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অদ্রিগ্রাই জটন ভাই বলেছেন উদ্ভিদের পুষ্টি নিয়ে আলোচনা করুন, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব, আপনার টেনশনের কিছু নেই। আচ্ছা, আরেকটি বলি যে রোপণ ফসল, আপনি 2টি রোপণ ফসলের নাম বলুন তো। রোপণ ফসল বোঝেন যেটা সরাসরি একটা আমরা বীজতলায় সরাসরি লাগাই, মানে বপন করি, আর যেটা চারা লাগাই সেটাকে আমরা রোপণ ফসল বলি। এখন কথা হচ্ছে যে সরাসরি আমরা হচ্ছে রোপণ করি এমন 2টি ফসলের নাম বলুন তো। আমার কথাটা কি আপনারা বুঝতে পেরেছেন? কেন ফোন দেয়, সব দেখতেছে যে ক্লাস নিচ্ছে তারপরে ফোন। আমি বলছি যে রোপণ ফসল, রোপণ ফসলের 2টি ফসলের নাম বলুন তো দেখি। আমরা জানি যে মাঠ ফসল, যদি আমরা আপনাদেরকে ধারণা দেই তার আগে আমাদেরকে মাঠ ফসল কাকে বলে বা উদ্যান ফসল কাকে বলে বা ফসল কাকে বলে এই জিনিসগুলো কিন্তু আপনারা জানেন। যে আমরা জানি যে উদ্ভিদের উপকার এবং উপযোগিতা পাওয়ার জন্য যে সকল উদ্ভিদ আমরা চাষাবাদ করে থাকি এদেরকে ফসল বলি। ফসলটা হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে মাঠ ফসল বা কৃষিতাত্ত্বিক ফসল, আর একটা হচ্ছে উদ্যানতাত্ত্বিক ফসল। মাঠ ফসলটা কোনগুলো? যেগুলো ব্যাপক আকারে চাষাবাদ করা হয় এবং এককভাবে যত্ন নেওয়া হয় না, সামগ্রিকভাবে যত্ন নেওয়া হয় এমন যে ফসলগুলো রয়েছে এগুলো হচ্ছে কৃষিতাত্ত্বিক বা মাঠ ফসল বলে। এবং উদ্যানতাত্ত্বিক ফসল হচ্ছে যে বিশেষ পরিচর্যায় যেই ফসলগুলো চাষাবাদ করা হয়ে থাকে, এককভাবে যত্ন নেওয়া হয়, তারপর হচ্ছে এককভাবে আপনি হারভেস্ট করতে পারেন, এই ফসলগুলো সাধারণত উদ্যান ফসলের উদাহরণ হয়ে থাকে। কৃষিতাত্ত্বিক উদাহরণ যদি আপনি দেন, ধান, গম, ভুট্টা, তিল, সরিষা, মসুর, ছোলা, আখ, পাট, তুলা, এইগুলো হচ্ছে মাঠ ফসল। উদ্যান ফসল হচ্ছে টমেটো, মূলা, বেগুন, আম, কাঁঠাল, ফুলের মধ্যে যত ফুল আছে। এবং আরেকটা প্রশ্ন করি আপনাদের জন্য যে আলু, আপনাদের জন্য প্রশ্ন, আলু এটি মাঠ ফসল না উদ্যান ফসল? এটার অ্যান্সার করবেন, মাঠ ফসল না উদ্যান ফসল। অনেকেই অ্যান্সার কিন্তু করতেছেন হ্যাঁ রোপা ফসল হিসেবে চা, কফি এবং যেগুলো আমরা রোপণ করি
চারা রোপণ করি জমিতে, এটাই হচ্ছে রোপণ ফসল। আর যেটা আমরা বীজ বপন করি সেটা হচ্ছে বপন ফসল। যেহেতু বপন রোপণে আসলো, আমাদের আরেকটু দ্রুত গতিতে যাইতে হবে। আমি আশা করি যেই বিষয়গুলো আমরা আলোচনা করতেছি এখান থেকে আপনারা নিঃসন্দেহে কমন পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, সবাই লিখতেছে, কেউ লিখতেছে আবু বকর সিদ্দিক ভাই লিখেছেন উদ্যান ফসল, আব্দুর রহিম ভাইয়া মাঠ ফসল, কেউ উদ্যান ফসল কেউ মাঠ ফসল, তার মানে যে কোনো একটা তো হবেই। বিষয়টা কিন্তু এইরকমই। আপনারা লেখেন যে আলু এটি মাঠ ফসল না উদ্যান ফসল, অ্যান্সার করতে থাকুন, আমরা অন্য বিষয় নিয়ে একটু আলোচনায় আসি। তাহলে আপনাদের কি বললাম যে জাতের যে বিষয়গুলো আমার ওখানে দেওয়া আছে ওইটা দেখে নেবেন। সেখানে হাওড় অঞ্চলের জন্য জাত আছে, সেখানে লবণ সহিষ্ণু আছে, ঠান্ডা সহনশীল আছে, এরকম অনেক জাত আমাদের দেওয়া আছে। কেউ মাঠ ফসল কেউ উদ্যান ফসল। খান রমজান ভাই লিখেছেন পিডিএফ শেয়ার করেন। কল্যাণ চন্দ্র রায় মাঠ ফসল, মেহেদি হাসান ভাইয়া মাঠ ফসল। সবাই দেখে একটু করুন। আমরা কয়েকটি ফসলের সংকট পর্যায়ে লিখব মানে একটু দেখব যে কয়েকটি ফসল আছে যেই ফসলগুলো উৎপাদনের, যেই ফসলগুলো বপন থেকে বা রোপণ থেকে শুরু করে হারভেস্ট পর্যন্ত এই সময়টার মাঝখানে একটা সংকটময় সময় পার করে। এই সংকটময় সময়গুলো কখন কখন হয়ে থাকে সেটা একটু দেখব। এর মধ্যে সবচাইতে যেটা আমার কাছে মনে হয় আসার মধ্যে আমরা দেখব তিনটা ফসল, সেটা ধান, গম এবং আলু। ধান, গম এবং আলু এই তিনটা ফসলের সংকট পর্যায় দেখব। আমি কি বললাম সংকট পর্যায়টা কি? ধরেন আপনি রোপণ থেকে শুরু করে বা বপন থেকে শুরু করে হারভেস্ট পর্যন্ত এই সময়ের মধ্যে একটা সংকটময় মুহূর্ত পার করে। মানুষের জীবনেরও, লাইফেরও একটা কিন্তু সংকটময় পর্যায় রয়েছে। দেখবেন যে আপনি পড়াশুনো করা পর্যন্ত বিন্দাস ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু পড়াশুনোর পরে বা আপনার বিবাহিত জীবনের পরে একটা আপনার ওপর চাপ আসে, সংকটময় পর্যায় চলে, যেটাকে আমরা ক্রিটিক্যাল মোমেন্ট হিসেবেও বিবেচিত করে থাকি। যেই সময়টাতে আপনার ওপর যে পারিপার্শ্বিক চাপ থাকে, এই সময়টাই কিন্তু ক্রিটিক্যাল মোমেন্ট হিসেবে আমরা বিবেচিত করি। সেই রকম ফসলেরও একটা ক্রিটিক্যাল মোমেন্ট আছে, সংকট পর্যায় রয়েছে। সেটা আমরা তিনটা ফসল দেখব। কয়টা? কন্দাল ফসলের নাম হলো যেগুলো মাটির নিচে হয়, ঠিক আছে? কন্দাল ফসলের উদাহরণ হচ্ছে মাটির নিচে যেগুলো হয়, এগুলো কন্দাল ফসল। আচ্ছা, এবার দেখুন ধান। আমরা ধানের সংকট পর্যায়ে দেখব। এটা হচ্ছে প্রাথমিক পুষ্পায়ন পর্যায়টা হচ্ছে ধানের সংকট পর্যায়। পুষ্পায়ন পর্যায়টা হচ্ছে ধানের সংকট পর্যায়। এই সময় অবশ্যই জমিতে পানি রাখতে হবে। গমের সংকট পর্যায় হচ্ছে মুকুট শিকড়, পুষ্পায়ন এবং দুধ অবস্থা। গমের হচ্ছে সংকট পর্যায় তিনটা স্টেজে হয়ে থাকে। একটা হচ্ছে মুকুট শিকড়ে, পুষ্পায়ন এবং দুধ অবস্থায়। কি বললাম? মুকুট শিকড়, পুষ্পায়ন এবং দুধ অবস্থা, এই তিন পর্যায়ে সংকট পর্যায় চলে হচ্ছে গমের। আর হচ্ছে পুষ্পায়ন পর্যায় হলো ধানের সংকটময় মুহূর্ত। এবং আলুর সংকটময় মুহূর্ত হচ্ছে অঙ্কুর, যখন অঙ্কুর বের হয়, যখন আপনি আলু বীজটা বপন করবেন তারপর যে অঙ্কুরিত হবে, এই সময়টাতে যদি আপনার হচ্ছে জমি, যেটাকে আমরা হচ্ছে জো অবস্থা বলি, এই অবস্থা যদি না থাকে তাহলে কিন্তু অনেক সময় অঙ্কুর বের হয় না বা চারা বের হয় না এই সময়টা। এবং প্রাথমিক বন্ধায়ন পর্যায়। কেন ফোন দেয় আল্লাহ? তাহলে কি বললাম? তিনটা ফসলের সংকটময় পর্যায়ের কথা বলেছি। একটা হলো ধান, একটা হলো গম, আর একটা হচ্ছে আলু। আলুটা হচ্ছে অঙ্কুর বা প্রাথমিক বন্ধায়ন পর্যায়, গমেরটা হচ্ছে মুকুট শিকড়, পুষ্পায়ন এবং দুধ অবস্থা, এবং ধানের হচ্ছে পুষ্পায়ন অবস্থা। এই তিন অবস্থায় হচ্ছে সংকটময় মুহূর্ত চলে। এবং এখানে অসংখ্য প্রশ্ন রয়েছে, আমাদের এত কিছু দেখব না। মাঠ ফসলের ক্ষেত্রে আরও কিছু একটু দেখা উচিত।
স্বল্প মেয়াদি সরিষার জাত, যেটা আমি বললাম যে ওখান থেকে একটু দেখবেন, তাহলে আপনারা জাতের ক্ষেত্রে একটু ভালো করবেন। আচ্ছা, আমরা বীজ নিয়ে আরও আলোচনা করব আর একটা দিন। তবে আপনাকে আমি বলে থাকি যে ইন্টারন্যাশনাল ক্রপ ইমপ্রুভমেন্ট অ্যাসোসিয়েশন, যেটা ICIA, এই অনুযায়ী বীজ হচ্ছে 4 প্রকার। বীজের অসংখ্য প্রকার রয়েছে। আপনার হচ্ছে প্রকৃত বীজ, অপ্রকৃত বীজ, তারপর হচ্ছে আপনার হচ্ছে বীজপত্রের সংখ্যার উপর ভিত্তি করে, তারপর হচ্ছে আপনার শস্যের উপর ভিত্তি করে, মানে শস্যল অশস্যল, এরকম হচ্ছে অসংখ্য প্রকারভেদ রয়েছে। তার মধ্যে আপনার সবচাইতে ইম্পর্টেন্ট প্রকারভেদ হচ্ছে যে ইন্টারন্যাশনাল ক্রপ ইমপ্রুভমেন্ট অ্যাসোসিয়েশন, এই অনুযায়ী যে বীজ 4 প্রকার। একটা হচ্ছে ব্রিডার বীজ, যেটা আমরাকে প্রজনন বীজ বলে থাকি। একটা হচ্ছে ফাউন্ডেশন বীজ, যেটাকে আমরা ভিত্তি বীজ বলে থাকি। একটা হচ্ছে সার্টিফাইড, যেটাকে প্রত্যায়িত বলে থাকি। এবং হচ্ছে থ্রেশহোল্ড, যেটাকে আমরা মান ঘোষিত বলে থাকি। এই 4টা প্রকার। এই 4টা বীজের আপনাকে ট্যাগের রং জানতে হবে। কি বললাম? এই 4টা বীজের ট্যাগের রং জানতে হবে। ভিত্তি বীজ বা আপনার হচ্ছে ব্রিডার বীজ, ব্রিডার বীজের বা প্রজনন বীজের ট্যাগের রং কী, ভিত্তি বীজের ট্যাগের রং কী, প্রত্যায়িত বীজের ট্যাগের রং কী, বা নিবন্ধিত বা মানঘোষিত বীজের ট্যাগের রং কী। এই 4টা বীজের ট্যাগের রং সবাই যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করবেন। সঠিক উত্তর কোনটি? মাঠ ফসল না উদ্যান ফসল? আলু। আলু হচ্ছে উদ্যান ফসল। আলু উদ্যান ফসল। আলু উদ্যান ফসল। কি বললাম? আমাদের যে বীজের ট্যাগের রং রয়েছে, এই ট্যাগের রংটা একটু আপনারা কমেন্ট করবেন। 4টা ট্যাগের রং, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আসবে ইনশাল্লাহ। তারপরে আরেকটা ভালো জিনিস, যে কোন মাটিতে কোন ফসল ভালো হয়। কোন মাটিতে কোন ফসল ভালো হয়। যেমন আমরা আগে বললাম যে চা হয় অম্লীয় মাটিতে ভালো, চা হয় অম্লীয় মাটিতে ভালো। এইরকম কোন মাটিতে কোন ফসল ভালো হয়, এই জিনিসটাও একটু দেখতে পারেন। তবে আরেকটা জিনিস মাথায় রাখবেন, যে সবসময় দেখবেন যে দোআঁশ মাটিতে সব কিছুই ভালো হয়। এটা হচ্ছে মানে যখন কমন পড়বে না তখন দিতে পারেন, যে দেখবেন যে একটা আসছে হুট করে যে কোন মাটিতে ভালো হয়, দোআঁশ মাটিতে। তবে আবার মাথায় রাখতে হবে, তরমুজ যদি আপনি দোআঁশ মাটিতে দেন তাহলে কিন্তু কাজ হবে না, কারণ তরমুজ হচ্ছে বালি মাটিতে ভালো হয়। নারিকেল হচ্ছে লোনা মাটিতে ভালো হয়। তারপর হচ্ছে আপনার নীল, সাদা, সবুজ, হলুদ। একটু আপনারা একটু নাম ধরে ধরে দেন, তাহলে আপনাদের সুবিধা হবে। আমি তো বুঝতে পারবো নীল, সবুজ, সাদা কোনটার। আপনারা যদি এটা ধরে ধরে দেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। ওই যে বীজের অঙ্কুরোদ্গমের মতো ইম্পর্টেন্ট হচ্ছে এই অংশটা। আপনারা প্রায় 1 ঘন্টা পার করেছি আমরা। আশা করব যে এরপরে আমরা আর 1-2 দিন করলে এই বিষয়টা শেষ হবে, বা আমার কাছে যেটা আছে এই অংশটা শেষ হবে। আমরা আরেকদিন আরেকটা, আগামীকালে একটা ক্লাস দিই। আর এটা আপনারা একটু শেষ করেন, কমেন্টটা শেষ করেন, সবাই একটু কমেন্ট করেন, কারণ এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটি। ভিত্তি বীজ এর ট্যাগের রং সাদা, প্রজনন বীজ বা মৌল বীজ বা ব্রিডার বীজ এর ট্যাগের রং সবুজ, প্রত্যায়িত বীজ যেটাকে সার্টিফাইড বলে থাকে এটার ট্যাগের রং হচ্ছে নীল, আর হচ্ছে মান ঘোষিত বা নিবন্ধিত বীজের ট্যাগের রং হচ্ছে হলুদ। এই 4টি হচ্ছে সঠিক। এবং আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাচ্ছি এবং আশা করব যে সেটার একটু আপনারা রেসপন্স করবেন, যে আমি যে এইভাবে আলোচনা করলাম তাতে কি আপনাদের বোঝার কোনো সমস্যা হচ্ছে? আমি যে এইভাবে আলোচনা করলাম তাতে কি আপনাদের বোঝার কোনো সমস্যা হচ্ছে? এই বিষয়টা একটু আমাকে যদি জানান, তাহলে হয়তোবা আমি আরেকটু ভালো করার সুযোগ থাকবে, নতুবা এই অপশন অফ করে অন্য কোনো অপশন আসতে হবে। সবার কাছে আমার একটি প্রশ্ন, আমি যে এইভাবে আলোচনা করলাম তাতে কি আপনাদের কোনো সমস্যা কিংবা বুঝতে কোনো প্রবলেম হচ্ছে, কিংবা আরও অন্য কোনোভাবে এটাকে যদি আমরা করি, মানে কোনভাবে নিলে ভালো হয় সেই বিষয়টা একটু আমাদেরকে
জানানোর জন্য বিনীত অনুরোধ করছি। নোট করতে একটু সমস্যা হতে পারে, আরেকবার বলেন ভাইয়া। আচ্ছা, আমি বলতেছি, ভিত্তি বীজের ট্যাগের রং সাদা, প্রত্যায়িত বীজের ট্যাগের রং নীল, ব্রিডার বা প্রজনন বীজের ট্যাগের রং সবুজ, নিবন্ধিত বা মান ঘোষিত ট্যাগের রং হলুদ। আমি যে প্রশ্নটা করছি যে আমি এইভাবে যে আলোচনা করলাম, এতে কি আপনাদের কোনো সমস্যা? এইভাবে আলোচনা করলে কি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হচ্ছে? কিংবা গুরুত্বপূর্ণ টপিকসগুলো যদি আমরা আপনাদেরকে ধরায় এইভাবে দিতে পারি, তাতে কি কোনো সমস্যা হবে কি না? বা কারণটা হচ্ছে, আমি একটু বলি, আমি এর চাইতেও আপডেট করার সুযোগ ছিল, কিন্তু কাজের প্রেশার এবং টাইমিং সব কিছু মিলে একেবারে এলোমেলো, যা বলার বাহিরে আমি আপনাদেরকে বুঝাতে পারবো না। সাবিয়া সাহিরা স্যার পিডিএফ করে দিয়েন। এইভাবে যদি আপনাদের সামনে আমি আসতে পারি, তাহলে আমার জন্য একটু সুবিধা হয়, কারণ আমার তখন নোট করা লাগতেছে না। আমি একটু জিনিস দেখলেই সেটা আপনাদেরকে বলার চেষ্টা করতে পারি। এটা করলে মানে আমার জন্য সুবিধা হচ্ছে। আমি জানি আপনাদের একটু কষ্ট হচ্ছে, কিন্তু তারপরেও আমি বলবো যে আপনারা একটু কষ্ট করেন, এভাবে একটু কষ্ট করেন, আমার জন্য একটু সুবিধা হয়। এবং আরেকটা বিষয় মাথায় রাখবেন, আমরা যেই জায়গায় হাত দিয়েছি, যেই টপিকস ধরে কথা বলছি, আপনারা যদি এই টপিকসে একটু চোখ বোলান, আরও কিন্তু বিষয়টা ভালো হবে। অনেকেই বলতেছে এইভাবে ঠিক আছে, এইভাবে করলে আমার জন্য একটু সুবিধা হয়, সেই জন্য একটু আপনাদের কাছে জানতে চাচ্ছি। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ক্লাস দরকার ইংরেজি। ঠিক আছে, ইংরেজি ক্লাসও দিব ইনশাল্লাহ। আপনারা একটু জানান যে এইভাবে ক্লাস যদি আপনাদের সমস্যা না হয়, তাহলে আমি ক্লাসগুলো নিতে পারবো ইনশাল্লাহ। সবগুলো থেকেই প্রশ্ন করব। আমি যেটা বলছি, এইভাবে যদি চালানো যায়, তাতে কি আপনাদের কোনো প্রবলেম হবে কিনা, আমি সেটা বলছি। এটা 1 মাস পর্যন্ত থাকবে লাইভ ক্লাস, সর্বোচ্চ এখন 1 মাস থাকে। আপনারা 1 মাস পর্যন্ত আপনি রিভিশন দিতে পারবেন ইনশাল্লাহ। খান রমজান বলেছেন, ভাইয়া বলেছেন যে বইটার নাম বলেন। এই মুহূর্তে আমি আপনাকে বলছি, এই যে বইটা আছে, এই বইটার নাম যদি আমি সারাদিন বলি এবং আপনি যদি এই বইটা সারাদিন ধরে পড়েন, পুরো বইটা কিচ্ছু বুঝবেন না। সুতরাং একটু ক্লাস করেন, তাহলে আমি মনে করি যে আপনাদেরই ভালো হবে। এই মুহূর্তে বই কিনে কিচ্ছু করতে পারবেন না, বিশ্বাস করেন, কোনো কিছুই করতে পারবেন না। এতদিন যেহেতু করতে পারেননি, এই কয়টা দিন পারবেন না। সুতরাং গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আমাদেরকে করতে দিন, যাতে আপনাদের সুবিধা হয়। সকলকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে ক্লাস নিলে আমার খুবই সুবিধা হবে, এবং আপনাদের জন্য আমি এই আগামী যে 20 দিন সময় আছে, পুরো 20টা দিন দিতে পারবো। আশা করি সকলেই আমাদের পাশে থাকবেন, এবং আমাদের ক্লাস টাইমটাও যদি আপনাদের প্রয়োজনে যদি মনে করেন যে 10টার পরে নিতে হবে, কিংবা সকাল টাইমে নিতে হবে, মানে যে কোনো সময়, অর্থাৎ অফিস টাইম বাদে যে কোনো সময় আমরা ক্লাসটা নিতে পারবো। আমরা চাচ্ছি না আপনাদের গুরুত্বপূর্ণ সময়টা নষ্ট করে আমাদের সাথে থাকেন। আমরা চাইবো যে আপনাদের সুবিধার্থে আপনারা যদি বলেন আমরা 10টার পরে ক্লাস করব, বা 9টার পরে ক্লাস করব, বা সকালে 6টায় করব, 7টায় করব, এই রকম যদি আপনাদের মাঝে থাকে, যে আপনাদের জন্য যদি ভালো হয়, তাহলে আমরা সেই কাজটাই করতে পারি। যেভাবে আমরা ইংরেজিতে 8 থেকে 10 পেতে পারি, সেইভাবে একটু আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। একটু ধৈর্য ধরেন। সবাই ভালো থাকে। ঈশা নামাজের পর নিলে ভালো হয়, রাত 10টার পর নিয়েন ভাইয়া। রাতে একটা মোটামুটি টাইম আপনারা আমাদেরকে জানাতে পারেন, আমরা সেই অনুযায়ী চেষ্টা করব। ভাইয়া প্রশ্নগুলো পিডিএফ করে দিলে ভালো হয়। ভাই এই মুহূর্তে আসলে সময় নেই পিডিএফ করে দেওয়ার মতন। যদি সময় থাকতো তাহলে আমি এইভাবে ক্লাস নিতাম না, হয়তো বা হোয়াইট বোর্ডে হোক বা যেভাবেই হোক একটা মানসম্মত ক্লাস নিতাম, কিন্তু আমার বাধ্য হয়ে সময় সংকুলন,
সংকীর্ণতা না হওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আগামীকাল ইনশাল্লাহ 9টা না, আমরা 9:30 10টার পরে হলে ভালো হয়। আচ্ছা দেখি আপনাদের কমেন্ট অনুযায়ী আমরা আগাবো কয়টায় নিলে ভালো হয়। আর সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম।